দেখো, শুরু করি। প্রথম যে প্রবলেমটা, সেই প্রবলেমটার দিকে তাকাও। আমি 3 নম্বর থেকে স্টার্ট করেছি, আগের গুলো দরকার হবে না বলে স্ক্যান করে নিয়ে। দেখো কি বলছে, ক্লাসিফাই দ্য ফলোইং অ্যাজ ইলেকট্রোফিলিক অ্যান্ড নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। এই এ থেকে পি পর্যন্ত যে কম্পাউন্ড গুলো আছে তাদেরকে ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল, তারা কোন ক্যাটাগরিতে পড়ে সেটা আইডেন্টিফাই করতে বলছে। তো আমি ধরে ধরে বোঝাবো তোমাদেরকে। প্রথমে এখানে খুব বেশি না, আমি 3-4টা বেছে বেছে বোঝাবো, বাকিটা নিজেরা করে ফেলবে। যেমন সালফার ট্রাইঅক্সাইডে এসো। সালফার ট্রাইঅক্সাইড আর এই যে কম্পাউন্ডটা, এদের দুটোকে আলাদা করে লিখে বিষয়টা বুঝিয়ে দিই। মনে করো সালফার ট্রাইঅক্সাইডের স্ট্রাকচার কেমন, সালফার ট্রাইঅক্সাইডের স্ট্রাকচারটা এরকম দেখতে। আচ্ছা, সালফারের ভ্যালেন্সি, আমি ওর হাইব্রিডেশন দিয়ে আর অ্যাকচুয়াল যেটা ডাবল বন্ড তিনটে তিনটে আছে অক্সিজেন, আমি শুধু সেটুকুই ড্র করলাম। আর ইথিলিনের মধ্যে লক্ষ্য করো, ইথিলিনের মধ্যে তোমার এরকম পাই বন্ড আছে। তন্ময় একটা উত্তর করেছে বি কেও নিউক্লিওফাইল বলছে। ওকে, তন্ময় বি কেন নিউক্লিওফাইল? তুমি বি কে নিউক্লিওফাইল বললে, যুক্তিটা কি বি কেন নিউক্লিওফাইল? তন্ময় যেটা বলছে উত্তরটা সঠিক। হ্যাঁ, তোমরা জানো আমরা আগের দিন ডিসকাস করে দিয়েছিলাম যে পাই বন্ডের যদি সিস্টেম থাকে, এবং এখানে এক্সট্রা কথা নোট করো, সেই পাই বন্ডটা কিন্তু নন পোলার হতে হবে। হ্যাঁ, পোলার নয়, পোলার হলে মুশকিল আছে। নন পোলার পাই বন্ড যদি হয়, তার মানে কার্বন কার্বন বা যে কোনো দুটো হোমোনিউক্লিয়ার অ্যাটমের মধ্যে যদি পাই বন্ড হয়, তখন এরা পাই বন্ডের ইলেকট্রন গুলোকে ডোনেট করতে পারে। এদেরকে আমরা নিউক্লিওফাইল বলি। তাহলে বি নিউক্লিওফাইল। তোমরা আরেকটা কাজ যেটা করবে, যখন আমাকে এর অ্যান্সার গুলো করে পাঠাবে, প্রত্যেকটার পাশে তোমার লজিক লেখা থাকতে হবে। লজিক ছাড়া আমি খাতা চেকই করবো না। কিরকম লজিক? মনে করো বি কে তোমরা নিউক্লিওফাইল বলছো কেন, ব্র্যাকেটে লিখবে যে বি পাই বন্ডেড এই ইলেকট্রন গুলোকে ডোনেট করতে পারে, এগুলো নন পোলার পাই বন্ড, ইলেকট্রন গুলো ডোনেট করে, তাই ও নিউক্লিওফাইল। এবার এখানে এসো, এখানেও কিন্তু পাই বন্ড আছে, এখানে এই বন্ড গুলো পাই বন্ডেড ইলেকট্রন। কিন্তু পার্থক্য কি, সালফার এবং অক্সিজেনের মধ্যে সালফার অক্সিজেন সালফারের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ। মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য এই বন্ডের ইলেকট্রন গুলো ও নিজের দিকে টেনে নেয়। অক্সিজেন মাইনাস হয়, সালফার প্লাস হয়। সালফার যেহেতু প্লাস হতে পারে, ও অন্যের কাছ থেকে ইলেকট্রন নিতে পারে, ওকে আমরা কনসিডার করব অ্যাজ ইলেকট্রোফাইল। তাহলে লক্ষ্য করো, এই দুটো সিস্টেমের মধ্যে দুটোরই পাই বন্ড আছে, কিন্তু একটা নন পোলার পাই বন্ড, একটা পোলার পাই বন্ড। আমরা ওই জন্য ওকে কনসিডার করছি অ্যাজ ইলেকট্রোফাইল, ওকে কনসিডার করছি অ্যাজ নিউক্লিওফাইল। দেখো তো এই দুটো লজিক তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এ বি তোমরা পারবে করতে। সিমিলার লজিকে সি তে পরে আসছি আমি, আর তার আগে ডি তে যাই। ডি এর স্ট্রাকচারটা ড্র করব, তোমরা অ্যান্সার করবে যে ডি কি হবে। ডি এবং একেবারে এন তে যাও, ডি এবং এন একই লজিকে হবে। আমি প্রথম ডিটা ড্র করি। দেখো ডি এর স্ট্রাকচার কেমন, CH3 সি ডাবল বন্ডেড ও Cl। কেউ বলতে পারবে এটা ডি এর স্ট্রাকচার? আর এনটা তো বুঝতেই পারছো, কার্বন ডাইঅক্সাইড এরকম ভাবে ডাবল বন্ড হয়। কেউ বলো তো ডি এবং এন, এটা ডি এটা এন, এদেরকে আমরা কি হিসেবে কনসিডার করব? চলো অ্যান্সার করো। এদেরকে আমরা কি হিসেবে কনসিডার করব? এরা নিউক্লিওফাইল নাকি ইলেকট্রোফাইল? আমার এই কথাটা ফলো করো, তাহলেই পারবে বলতে। দুজন অ্যান্সার করে দিয়েছে, তিনজন অ্যান্সার করে দিয়েছে। এরা বলছে ইলেকট্রোফাইল। কারেক্ট, এরা কিন্তু ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল নয়। কেন ইলেকট্রোফাইল? কার্বন অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এটাই লজিক। বন্ড ইলেকট্রন গুলো অক্সিজেন টেনে নিল, কার্বন প্লাস হবে, অন্যের কাছ থেকে লোন পেয়ার নেবে, এটাকে বলবো ইলেকট্রোফাইল। দিতে যাই, ডিও ইলেকট্রোফাইল। এখানেও দেখো কার্বন অক্সিজেন বন্ড আছে, তাহলে একই রকম পোলার বন্ড। তার মানে চারটা, এই যে পয়েন্টটা ডিসকাস করলাম, তাহলে কি করবে তোমরা, এই পয়েন্টটা কোথাও একটা লিখবে হেডিং এর মতো করে, তার নিচে উদাহরণগুলো লিখে ফেলবে যে এই যে চারজন এ, এ ডি এন এবং বি, ওরা কি কারণে একজন ইলেকট্রোফাইল হলো আর একজন নিউক্লিওফাইল হলো। ওকে, এবার আমি নেক্সট যাই। নেক্সট আমরা যাব সি তে। সি এর মতো কনসেপ্টে কারা কারা পড়বে বলে দিই। সি, আমি গোল করছি, সি জি আই, এরা সেম কনসেপ্টে পড়বে। একটা ডিসকাস করি, বাকিটা নিজেরা পারবে। যেমন সি তে যাও। হ্যাঁ গৌরব, কারেক্ট। সি হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড। এটাকে আমরা স্পেশালি বলি গ্রিগনার্ড রিএজেন্ট, এটাও আমি পড়ানোর দিন বলে দিয়েছিলাম।
রাজশ্রী তুমি তাহলে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে আবার জয়েন করো, তোমার নেট প্রবলেম আছে তার জন্য ব্ল্যাক, তুমি বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে তারপর আবার জয়েন করো, তাহলে ঠিক আসবে। দেখো, CH3MgI তে গেলাম, তন্ময় বলেছে, রিতায়ন বলেছে, অনেকেই বলেছে, গৌরব বলেছে, এই যে কম্পাউন্ড দেখছো এখানে মিথাইল, এর নাম মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটা একটা গ্রিগনার্ড কম্পাউন্ড, গ্রিগনার্ড রিএজেন্ট। এখানে মিথাইল CH3 বন্ড আছে, সিগমা বন্ডেড ইলেকট্রন। এরা কি করে, এরা সিগমা বন্ডের ইলেকট্রন গুলোকে ডোনেট করে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। তার মানে যারা যারা এরকম অর্গানোমেটালিক তারা সবাই নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, ইলেকট্রোফাইল নয়। তাহলে ও জি সিগমা বন্ডেড ডোনার। যদি জিতে যাও, জিতেও তুমি তাকাও, এই পোর্শনটার দিকে লক্ষ্য করো, এই পোর্শনটা এটা এরকম ভাবে ভেঙে যায়, মেটাল আছে তো, মেটালটা এরকম ভাবে থাকে, সিএইচ সিএইচ ট্রিপল বন্ড সি মাইনাস, তার সাথে Na প্লাস, ও এই যে মাইনাস দেখছো এই ইলেকট্রন গুলোকে ডোনেট করে, এও নিউক্লিওফাইল। আইতে যাও, আইও কিন্তু অর্গানোমেটালিক কম্পাউন্ড, ডাইমিথাইল কপার লিথিয়াম হাইড্রোকার্বনে আমরা পড়বো, কোরে হাউস বলে একটা রিয়াকশন হয়, এই রিয়াকশনে আমরা এই রিয়েজেন্টটাকে ইউজ করি। এখানেও তুমি তাকিয়ে দেখো, CH3 CuLi, এই যে এটা অর্গানোমেটালিক, এখানকারও মিথাইল তার সিগমা ইলেকট্রন গুলোকে ডোনেট করে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। তাহলে আই, সি, জি সবাই নিউক্লিওফাইল। আচ্ছা, এবার আমি চলে যাব একই রকম, অনেকটা একই রকম কনসেপ্ট, সেটা হচ্ছে এল। কেউ বলতে পারবে এলটা কি দাঁড়াতে পারে? এল, গেস, এল কি দাঁড়াবে? এল, চলো দেখি, ট্রাই করো, এল কি দাঁড়াবে? এলও অ্যাকচুয়ালি এল কে না ওভাবে অর্গানোমেটালিক বলা যাবে না, পরে তোমাদের পড়াবো যে অর্গানোমেটালিক হতে গেলে মেটালের সাথে কার্বনকে বন্ডেড হতে হবে, এখানে কিন্তু মেটালের সাথে কার্বন বন্ডেড না, অক্সিজেন বন্ডেড। তাই অর্গানোমেটালিক বলছি না, স্টিল অক্সিজেন মাইনাস আছে, দেখো CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড, ও তার মাথায় মাইনাস, তো এই মাইনাস থাকার জন্য ডোনেট করে, এটা O মাইনাস Na প্লাস আছে, অনেকটা এই কনসেপ্ট, জিটা যে কারণে নিউক্লিওফাইল, হ্যাঁ অদ্রিজা লিখেছে, এল সেই কারণেই নিউক্লিওফাইল, ও এর মাথায় মাইনাস আছে, ও মাইনাস দিয়ে ডোনেট করবে, ফলে এটাকেও বলবো নিউক্লিওফাইল। ওকে, আচ্ছা, এবার একই কনসেপ্ট, হ্যাঁ, এইচ তে যাও, এইচ, এইচ এবং ই। কেউ বলো তো এইচ এবং ই কি হওয়া উচিত? আমরা যে গল্পটা এল এর ক্ষেত্রে করলাম, একই কনসেপ্ট তোমরা ই তে যাও এবং এইচ এ যাও, দেখো বুঝতে পারো কিনা ই এবং এইচ কি। সবাই কিন্তু রেসপন্স করবে, যদি না বুঝতে পারো তাহলে বলবে, আমি কিন্তু ডিটেলসে বলছি, বোঝা উচিত। হ্যাঁ, এইচ এ আসি, এইচটা ভেঙে লিখবো, জানো কিভাবে এইচ কে লেখা যায়? CH3O মাইনাস H প্লাস, অ্যালকোহল, অক্সিজেনটা মাইনাস, ডোনেট করবে, ইলেকট্রন ডোনেট করবে, সবাই উত্তর লিখেছে নিউক্লিওফাইল। ইতে যাও, একই কনসেপ্ট, C2H5O মাইনাস Na প্লাস, ও মাইনাস দিয়ে ডোনেট করবে, এও তোমার নিউক্লিওফাইল। তো মোটামুটি কারা কারা নিউক্লিওফাইল বলেই দিলাম। এবার বাকি যারা পড়ে থাকলো তাদেরকে দেখি তারা কি। যেমন পড়ে থাকলো কে? এফ। গেস করো তো এফটা কি হতে পারে, কেউ একজন উত্তর করো, এফ কি হতে পারে? আচ্ছা, অনিমেষ, রৌনক, দুজন তিনজন তথা তিনজন উত্তর করেছে এরা ইলেকট্রোফাইল। আমি একটা লজিক তোমাদেরকে শিখিয়ে দিই এদেরকে কিভাবে ট্রিট করা যায়। সাপোজ আমরা ক্লোরিন মলিকিউলস নিলাম Cl2, এরপরে আমরা কিছু কিছু রিয়াকশন করব, ফ্রেডি-ক্রাফট রিয়াকশন, এরকম কিছু রিয়াকশন আছে, সেখানে তোমরা দেখবে Al-Cl3 কিভাবে Al-Cl3 কাজ করে, ওর রোলটা কি কি হয়। আচ্ছা বলো তো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইটসেলফ বা জিঙ্ক ক্লোরাইড, এরা নিজেরা ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? আমরা ইলেকট্রোফাইল সম্পর্কে কি বলেছিলাম? যদি পজিটিভ চার্জ স্পিসিস হয় বা যাদের অক্টেট ফিল আপ থাকে না, যারা অন্যের কাছ থেকে লোন পেয়ারকে রিসিভ করতে পারে, তারা হয় ইলেকট্রোফাইল। এখানে একজন লিখেছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, এটা কিন্তু লুইস অ্যাসিড। কারণটা কি? ওর না অক্টেট ফিল আপ নেই, ও অন্যের কাছ থেকে লোন পেয়ারকে রিসিভ করতে পারে। তো যেহেতু লুইস অ্যাসিড বলছি, ওই জন্য ওকে ইলেকট্রোফাইল বলবো, ও তো অন্যের কাছ থেকে লোন পেয়ারকে রিসিভ করতে পারে, তাই ও ইলেকট্রোফাইল। ওকে, এবার ক্লোরিনকে তুমি যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে দাও,
ক্লোরিন ওর যে লোন পেয়ার, সেই লোন পেয়ার দিয়ে প্রথম অ্যালুমিনিয়ামকে ইলেকট্রন ডোনেট করে দেখে নাও এখানে প্লাস হয়ে আছে। ক্লোরিন কিন্তু প্লাস কখনো এভাবে থাকবে না, এই বন্ডের ইলেকট্রন গুলো নিয়ে এই সিস্টেমটুকু টোটাল বেরিয়ে চলে যায় Al4 হিসেবে। তাহলে এখানে কে পড়ে থাকে জানো? ক্লোরিন প্লাস। তো ক্লোরিন প্লাস জেনারেট করে, তাই আমরা ওকে ইলেকট্রোফাইল হিসেবে ট্রিট করব। এটা তোমরা যতই দেখো যে ক্লোরিনের মাথায় লোন পেয়ার আছে, কিন্তু ক্লোরিনকে যখন AlCl3 সাথে দেবে তখন ওরা এরকম ভাবে একটা কোঅর্ডিনেট বন্ড করে Al4 হয়ে বেরিয়ে যায়, এখান থেকে পড়ে থাকে ক্লোরিন প্লাস। এই ক্লোরিন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। গল্পটা বোঝা গেল একে আমরা কেন ইলেকট্রোফাইল হিসেবে ট্রিট করলাম? না বুঝতে পারলে বলবে আমাকে, হ্যাঁ, যে না স্যার এটা বুঝতে পারলাম না। তন্ময় বলছে ড্রয়িংটা আসছে না। তন্ময়, তাহলে নেট প্রবলেম আছে, তুমি একবার বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে আবার জয়েন করো। ওকে, তাহলে ডান এটা। একই রকম ভাবে এই যে ব্রোমিন দেখছো, ব্রোমিনের রিয়াকশন আমরা এর আগের দিনই করিয়ে দিয়েছিলাম, মনে পড়ে? যে শুধু ব্রোমিন CH2 ডাবল বন্ড CH2 অ্যালকিনের সাথে আমরা যখন ব্রোমিনকে রিয়াকশন করতাম, মনে পড়ে? ব্রোমিনটা যখন সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন বানিয়েছিল, ব্রোমিন প্লাস হিসেবে জুড়ে ছিল, মনে পড়ে? ব্রোমিন যেহেতু প্লাস হিসেবে জুড়ে ছিল, তো ওই কারণে ব্রোমিনকে আমরা ইলেকট্রোফাইল হিসেবে ট্রিট করব। তো শুধু যদি Br2 দেওয়া থাকে তাহলে তুমি বলবে এ ইলেকট্রোফাইল। অ্যাডিশন রিয়াকশন যখন করে ইলেকট্রোফাইল হিসেবেই কাজ করে ওখানে। ওকে। আর এই যে ও নম্বর তো ডিরেক্ট দেয়া আছে, নাইট্রো গ্রুপ NO2 মাথায় প্লাস, প্লাস চার্জ মানে ডেফিনেটলি ইলেকট্রোফাইল। আর কে নম্বরকে তো বলেই দিয়েছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেমন ইলেকট্রন নেয়, ZnCl2 লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, ইলেকট্রন রিসিভ করে, এও ইলেকট্রোফাইল। তাহলে 3 নম্বর প্রবলেমটা মোটামুটি ভাবে টোটালটাকে আমি ডিসকাস করে দিলাম। তোমাদের কাজ কি হবে বাড়িতে? তোমরা প্রত্যেকটা লিখবে, লিখে তার পাশে লজিক লিখবে, যে ও ইলেকট্রোফাইল, লজিকটা কি? ও নিউক্লিওফাইল, লজিক কি? এই লজিকটা তোমার দেখবে আস্তে আস্তে কনসেপ্টকে তৈরি করতে সাহায্য করবে। লজিকটা যে যত সুন্দর করে খাতায় লিখে রাখতে পারবে, রিভিশনের সময় তার সুবিধা হবে। আচ্ছা, 3 নম্বর প্রবলেম তোমাদের ক্লিয়ার? তাহলে আমি নেক্সট প্রসিড করি। 3 নম্বর কারো ডাউট আছে? গৌরব বোধহয় কিছু একটা বলছিলে ডাউট আছে, কোনটা ডাউট আছে গৌরব? বা 3 নম্বর নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি আরেকবার বলে দিতে পারি, না হলে আমি নেক্সট প্রসিড করি। কারো ডাউট 3 নম্বরে? আচ্ছা, সবাই বলছে ক্লিয়ার। অ্যালুমিনিয়াম Cl3 কম্পাউন্ডটার কথা গৌরব বলছে। গৌরব, আমি কথাটা আরেকবার বলে দিই। স্বরাজ আবার বলছে F নম্বরটা। আচ্ছা দাঁড়াও, ও F নম্বরটা, F নম্বরটা গল্পটা আরেকবার শোনো। F নম্বরটা আমি এরকম বলতে চাইছি, হ্যাঁ অনিমেষ, Br2 ইলেকট্রোফাইলই হবে। Br2 কে আমরা ইলেকট্রোফাইল হিসেবেই ট্রিট করি। I নম্বরটা পারিজাত বলছে I নম্বরটা বলতে। আচ্ছা, I নম্বরটা আমি আরেকবার বলে দিই। আই আর এফ। এফটা কি হচ্ছে? আমরা AlCl3 কে বললাম লুইস অ্যাসিড। তুমি যখন ক্লোরিনকে AlCl3 সাথে ট্রিট করবে, ক্লোরিনের মাথায় লোন পেয়ার আছে, ক্লোরিন লোন পেয়ার ওকে ডোনেট করবে। ডোনেট করলে এরকম একটা কমপ্লেক্স হয়, ClCl তার সাথে AlCl3, ক্লোরিনের মাথায় প্লাস, ওর মাথায় মাইনাস। ক্লোরিন কেন প্লাস? কারণ এই লোন পেয়ার ওকে দিয়ে দিয়েছে। ক্লোরিন প্লাস থাকতে চায় না, এই বন্ডের ইলেকট্রন গুলো ও টেনে নেবে, টেনে এটা বেরিয়ে গেল Al4- হিসেবে। আর এখান থেকে আমরা রাখলাম ক্লোরিন প্লাসকে। ক্লোরিন যেহেতু প্লাস হিসেবে তৈরি হলো, তার জন্য ইলেকট্রোফাইল হলো। আর যদি আইতে যাও, আইতে তো বলেই দিয়েছি যে CH3 অর্গানোমেটালিক বলছি এটাকে কেন? কারণ কার্বনের সাথে কপার মেটাল এর ডিরেক্ট বন্ড আছে, তাই অর্গানোমেটালিক। অর্গানোমেটালিকরা এদের যে সিগমা ইলেকট্রন যখন বন্ড করে, দেখাবো পরে হাউসের মেকানিজমে গিয়ে, ওরা এই সিগমা ইলেকট্রন গুলোকে ডোনেট করে বন্ড করে, ওই জন্য এরা সিগমা ডোনার নিউক্লিওফাইল। তো এই হচ্ছে মোটামুটি। আর ব্রোমিনকে আমরা বলেছি যখন অ্যাডিশন রিয়াকশন তুমি করো ব্রোমিনকে দিয়ে, Br প্লাস হয়ে এরকম সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন বানায়। Br যেহেতু প্লাস হয়ে যুক্ত হয়, ওই জন্য ওকে আমরা বলবো এটিও রেডিটারমিনিং স্টেপ, ওই জন্য এটাকে ইলেকট্রোফাইল হিসেবে ট্রিট করি। তো এই মোটামুটি 3 নম্বরের প্রত্যেকটা নিয়ে নিয়ে ডিসকাশন। এবার আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরে, 4 নম্বর কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষায় থাকবেই প্রশ্ন। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি নিয়ে প্রশ্ন। আমি প্রত্যেকটা ধরে ধরে ডিসকাস করি। প্রথমে A নম্বরটা যাই, দেখো
তোমরা লক্ষ্য করে দেখবে 4 নম্বরটাকে যদি বাদ দিই, 4 নম্বরটা আলাদা, এটা আমরা অর্গানিকে আরেকবার বলেই দেব। তবুও আমার মনে হয় প্রবলেম যেদিন করিয়েছিলাম বা তোমাদের একটা ছোট্ট প্রবলেম শিট পাঠিয়েছিলাম, সেখানে এই কার্বোক্যাটায়নটা দেয়া ছিল। এই কার্বোক্যাটায়নটা সম্পর্কে আমি বলি। এটা 7 মেম্বার রিং, 1 2 3 4 5 6 7, এটা 7 মেম্বার রিং। রিতায়ন ঠিক লিখেছে। 7 মেম্বার রিং এ এরকম ভাবে 3টে অল্টার পাই বন্ড আছে, এই কার্বনটা প্লাস। এই কার্বোক্যাটায়নটাকে যদি আইইউপিএসি হিসেবে নাম করি, তাহলে সাইক্লিক লিখে আছে মানে সাইক্লোহেপ্টা, 3টে ই, তাই এর নাম লেখা উচিত সাইক্লোহেপ্টা দেন ট্রাই ইনাইল ক্যাটায়ন। এটা সাইক্লোহেপ্টা ট্রাই ইনাইল কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নটা কিন্তু রেজোনেন্স করে, প্রথম কথা। আর তোমরা এখনো জানো না অ্যারোমেটিক বলে একটা গল্প হয়, সেটা আমরা যখন হাইড্রোকার্বনের অ্যারোমেটিক হাইড্রোকার্বন করবো তখন বলবো। তবু এখানে বলে দিই, এই সিস্টেমটা বেনজিনের মতো 6 পাই ইলেকট্রন সিস্টেম, হুকেলস রুলকে ফলো করে। এগুলো এখন বুঝবে না, হুকেলস রুল কি পরে শিখবো। আপাতত মনে রাখো, এই যে ট্রপিলিয়াম কার্বোক্যাটায়ন, এটা অ্যাজ এ হোল অ্যারোমেটিক। অ্যারোমেটিক হওয়ার জন্য সিস্টেমটা হাইলি স্টেবল। তো 4 নম্বরকে তোমরা সব থেকে বেশি স্টেবল দেখাবে এখানে। তো এটা নোট করে রাখো, ট্রপিলিয়াম কার্বোক্যাটায়ন খুব স্টেবল কার্বোক্যাটায়ন। বাকি যে সিস্টেম গুলো আছে তুমি লক্ষ্য করো, একটা বেসিক জায়গাটা এরকম যে বেনজিন রিং, বেনজিন রিং এর ওপরে CH2+ আছে, মানে সবাই বেনজাইল। দেখো এটাও বেনজাইল, বেনজাইল, বেনজাইল। ডিফারেন্স কি? এখানে যে গ্রুপ যুক্ত, এখানে অন্য একটা গ্রুপ যুক্ত, এখানে কোনো সাবস্টিটিউশন নেই। এবার এই গ্রুপের রোলটা কি হবে তার উপর স্টেবিলিটি ডিপেন্ড করবে। কিরকম? দেখো যুক্তি দিচ্ছি। তোমরা যদি দেখো যে বেনজিন রিং এ এমন কোন গ্রুপ যুক্ত আছে যার মাথায় লোন পেয়ার আছে, আমরা কি শিখিয়েছিলাম? লোন পেয়ার থাকলে বেনজিন রিং এর সাথে এরা প্লাস আর এফেক্ট শো করে। প্লাস আর মানে এর পাই ইলেকট্রন গুলো দিয়ে বেনজিন রিং এ এরকম ভাবে রেজোনেন্স করে। তাতে কি হয়, এই যে পজিটিভ চার্জকে ওরা ইজিলি নিউট্রালাইজ করে। না স্বয়ং 3 নম্বর আনস্টেবল না, ও তো দেখো স্টেবল কখন হয়, যদি তুমি কার্বনের মাথার পজিটিভটাকে ইলেকট্রন দিয়ে ওকে নিউট্রালাইজ করতে পারো, তাহলে ও স্টেবল। যদি তুমি ইলেকট্রনকে উইথড্র করো তবে আনস্টেবল। তার মানে লজিকটা এরকম ভাবে লেখো, কার্বনের মাথায় 4 3 2 1, হ্যাঁ শ্রেয়া ঠিক। যদি কার্বনের মাথায় পজিটিভ যেখানে আছে তার সাথে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত করো, তোমরা উইথড্রয়িং মানে বোঝো ইলেকট্রনকে টানে যারা, তারা আনস্টেবল বানাবে। যদি কার্বনের মাথায় পজিটিভ তার সাথে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যুক্ত করতে পারো, তাহলে স্টেবিলিটি বাড়াবে। তাহলে এখানে CH3 কি হিসেবে কাজ করছে? ইলেকট্রন ডোনেট করছে, কারেক্ট? ইলেকট্রন ডোনেট কেন? প্লাস আর এফেক্ট দেখায়, তাই এর স্টেবিলিটি বেশি। নাইট্রো গ্রুপ উল্টো কাণ্ড করে, আমরা দেখবে নাইট্রো গ্রুপের রেজোনেন্স দেখিয়ে দিয়েছিলাম, ও মাইনাস আর এফেক্ট শো করে। মাইনাস আর এফেক্ট, রেজোনেন্স এফেক্ট যেদিন পড়িয়েছিলাম খাতাটা খুলে দেখবে, এ কে বলেছিলাম মাইনাস আই। ও ইলেকট্রনকে যেহেতু উইথড্র করে, তাই ওকে উল্টো আনস্টেবল করবে। তাহলে মোটামুটি লজিক পাওয়া গেছে, ও তো সব থেকে স্টেবল বলেই দিয়েছিলাম। বাকি 3 জনের মধ্যে এ প্লাস আর দেখাচ্ছে বলে স্টেবল করছে, ও মাইনাস আর দেখাচ্ছে বলে আনস্টেবল করছে, আর ও তো মাঝামাঝি করছে। তাহলে অর্ডার সবাই লিখে দিয়েছো, অর্ডারটাকে তোমরা এটা করো 4 3 2 1, মানে 4 কিন্তু হাইয়েস্ট, দেন 3 দেন 2 দেন 1, এই যে এটা তার অর্ডার। চলো এই 1 নম্বর প্রবলেমটা বুঝলে কিনা সেটা আমাকে বলো। যদি 1 নম্বর তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে দেখবে আমরা 2 3 BC ইজিলি পেরে যাবো। আচ্ছা চলো, 1 2 জন উত্তর করছে যে এরা বুঝেছে, আর কয়েকজন তো উত্তর সঠিক লিখেই দিয়েছে। আমি এবার B নম্বরে যাই। দেখো বিতে কি বলেছে, বিতেও একই রকম কার্বোক্যাটায়নের স্টেবিলিটি করতে বলেছে। B নম্বরটাকে আমি *∞ দিলাম। এখানে এমন একটা কনসেপ্ট আছে যে কনসেপ্টটা বুঝলে তোমরা অনেকগুলো প্রবলেম একাই সলভ করতে পারবে। কিরকম? 4 নম্বরটাতে আসবো ফার্স্ট। 1 2 3 নিয়ে কোনো প্রবলেম হবে না, কেন? এগুলো ডিরেক্ট ডিগ্রি দিয়েই হবে। কিরকম দেখো, তোমরা বলতে পারবে 3 নম্বরটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এই 1 2 3, 4 নম্বরটাকে বাদ দাও, 1 2 3 কে ডিগ্রি ওয়াইজ ক্লাসিফাই করি। 3 নম্বরটা 1 ডিগ্রি, 2 নম্বরটা 2 ডিগ্রি, আবার 1 নম্বরটাও 1 ডিগ্রি, ঠিক? তোমরা আমায় বলো তো 1 ডিগ্রি এবং 2 ডিগ্রির মধ্যে স্টেবিলিটি কার বেশি? 2 ডিগ্রি বেশি। তাহলে 2 নম্বরকে আমরা বেশি স্টেবল দেখাবো 1 এবং 3-এর থেকে, ঠিক?
নম্বরকে আমরা বেশি স্টেবল দেখাবো 1 এবং 3 থেকে। কেন? কারণ 3 নম্বর তো 1 ডিগ্রি, 1 নম্বর 1 ডিগ্রি, 2 নম্বরটা 2 ডিগ্রি। এখন দেখো 3-এ যে আছে সে মিথাইল, আর 1 নম্বরে প্লাসের সাথে যে যুক্ত সে হচ্ছে ইথাইল। তোমরা বলতে পারবে মিথাইল এবং ইথাইল এদের দুজনের মধ্যে ইন্ডাকটিভ এফেক্ট কার বেশি? মিথাইল এবং ইথাইলের মধ্যে ইন্ডাকটিভ এফেক্ট ইথাইলের বেশি। তার মানে ইথাইল ইলেকট্রন বেশি বেশি করে ডোনেট করতে পারে। 1 নম্বরটা স্টেবিলিটি 3 নম্বরের থেকে বেশি। তাহলে মোটামুটি এদের তিনজনের মধ্যে দেখো উত্তর কি পেয়ে গেলাম? 2-এর পরে আমরা 1 পেলাম, 1-এর পরে আমরা 3-কে পেলাম। ওকে, এইটুকু নিয়ে আমাদের প্রবলেম ছিল না। প্রবলেম এবার 4 নম্বরটাকে নিয়ে। তাহলে 1 2 2 1 3 এটা তোমরা বুঝতে পেরেছো? অনেকে উত্তর লিখেও দিয়েছে। কে কি বলতে চাইছো বলো? মাইক্রোফোন বোধহয় একজন অন করেছিল, বলো কি বলছো। আচ্ছা না, এবার 4-এ আসি। হ্যাঁ, 4 নম্বরটা দেখো। তোমরা আমার এই লজিকটা মাথায় রাখবে, সবসময় এটা ফলো করবে যেটা বলছি এখন। সাপোজ কোনো কার্বন প্লাস আছে, তার পাশে একটা অক্সিজেন যুক্ত, এখানে আর আছে, এটা একটা সিস্টেম। আবার কোনো কার্বন প্লাস, তার পাশে একটা অ্যাডিশনাল কার্বন, তার পাশে অক্সিজেন আছে। তোমরা এই দুটো কম্পাউন্ডের মধ্যে কোনো ডিফারেন্স আছে বুঝতে পারছো, নাকি দুজনকে একই রকম বলে তোমাদের মনে হচ্ছে? আগে তোমাদের আইডিয়া শুনি, এই দুটো কি সেম টাইপের কম্পাউন্ড নাকি আলাদা কম্পাউন্ড, কি মনে হয় বলো তো? ডিফারেন্ট। কোন সেন্সে ডিফারেন্ট? কি দেখে মনে হলো এরা ডিফারেন্ট? এরা ডিফারেন্ট কোন সেন্সে? ডিফারেন্ট একটাই সেন্সে, এখানে অক্সিজেন ডিরেক্টলি অ্যাডেড টু দ্য কার্বোক্যাটায়ন, এখানে অক্সিজেন ডিরেক্টলি কার্বোক্যাটায়নের সাথে অ্যাডেড নয়, মাঝখানে একটা অ্যাডিশনাল CH2 আছে। এতে কি হয় শোনো, যদি অক্সিজেন ডিরেক্টলি যুক্ত না থাকে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি যেহেতু কার্বনের থেকে বেশি, অক্সিজেন সিগমা ইলেকট্রন গুলো নিজের দিকে টানবে। এর এফেক্টটাকে বলা হবে -I। অর্থাৎ এখানে অক্সিজেন -I শো করছে, তাহলে এই ইলেকট্রন গুলোও তো টানবে। তাহলে বলো তো -I শো করলে এই কার্বোক্যাটায়নটাকে স্টেবল করবে নাকি আনস্টেবল করবে? আমি লাস্টেরটার কথা বলছি। -I শো করলে একে স্টেবল করবে নাকি আনস্টেবল করবে? 3-4 জন উত্তর করে দিয়েছে আনস্টেবল। তাহলে এই কার্বোক্যাটায়নটাকে আমরা বলবো আনস্টেবল বানিয়ে দেবে, কারণ অক্সিজেন -I শো করছে। ওয়্যারএজ এখানে যেহেতু অক্সিজেন ওর সাথে ডিরেক্টলি যুক্ত, অক্সিজেনের মাথাতে কিন্তু লোন পেয়ারও থাকে। ও তখন লোন পেয়ারটা দিয়ে, ও যেমন -I শো করে ঠিক কথা, কিন্তু লোন পেয়ার দিয়ে আবার এর পজিটিভের দিকে ইলেকট্রন দেবে। গৌরব লিখেছে +M এফেক্ট দেখাবে। ভেরি গুড। ও লোন পেয়ারটা ওকে দিল, দিয়ে কি করলো? অক্সিজেন ডাবল বন্ড কার্বন, অক্সিজেন নিজে প্লাস হলো। সোজা কথায় রেজোনেন্স করতে পারছে কার্বোক্যাটনের সাথে। তার মানে ওর -I এফেক্টটাকে ওরা উল্টো +M বলো বা +R বলো, যাই বলো, সেটা দিয়ে -I-টাকে নালিফাই করবে, করে এই কার্বোক্যাটায়নটাকে উল্টো স্টেবিলাইজ বানাবে। তাহলে আমরা কিন্তু 4 নম্বরকে এখানে হাইয়েস্ট স্টেবল বলবো। তাহলে তোমরা লক্ষ্য করে দেখলে পজিটিভ চার্জের সাথে সবসময় +R -I কে ডমিনেট করে, সবসময় না, কারো কারো ক্ষেত্রে এটা ডমিনেট করে, কারো কারো ক্ষেত্রে এটা ডমিনেট করে। সেটা আমরা পরে বলে দেবো যে কার ক্ষেত্রে কোনটা ডমিনেট করে। কিন্তু মাথায় রাখবে অক্সিজেন যেখানে থাকবে, অক্সিজেনের কিন্তু রেজোনেন্স এফেক্ট ইন্ডাকটিভ এফেক্টকে ডমিনেট করে, তার জন্য স্টেবিলিটি বেশি। তাহলে কার্বনের সাথে যখনই, তন্ময় লিখেছে, বা তন্ময় ভেরি গুড, হ্যালোজেনের ক্ষেত্রে উল্টোটা হয়। ভেরি গুড। হ্যালোজেন যদি তুমি ক্লোরিন কোথাও পাও, ক্লোরিনের কিন্তু -I ডমিনেট করে +R কে। আমরা পরে আসবো প্রবলেমে। ওকে, আচ্ছা, ও যখন বলে দিয়েছে মানে ও জানে, তোমরা এটাকে নোট করে রাখো। হ্যালোজেনের ক্ষেত্রে উল্টোটা, হ্যালোজেনের -I মানে ইন্ডাকটিভ এফেক্ট ডমিনেটেড ওভার +R, whereas অক্সিজেনের ক্ষেত্রে +R ডমিনেটেড ওভার -I। তাহলে দেখো তো B নম্বরটার উত্তর বোঝা গেল কিনা? একটু কিন্তু কমপ্লিকেটেড ছিল B নম্বরটা, বুঝতে পারলে কিনা বলো? আমি তাহলে ড্রয়িংটা মুছলাম। ওকে, তোমরা একটু রেসপন্স করবে D নম্বরটা বুঝতে পেরেছো কিনা। তাহলে অর্ডারটা দাঁড়ালো 4-2-1-3। হ্যাঁ অনিমেষ, এটা দাঁড়ালো অর্ডার। স্বয়ং বলেছে হ্যাঁ, পিয়ালি হ্যাঁ, গৌরব হ্যাঁ। ওকে, এবার আমরা সিতে চলে যাই। দেখো সিতে কি বলছে। সিতেও একই রকম ভাবে কার্বোক্যাটায়ন আছে অনেকগুলো, তার স্টেবিলিটি অর্ডার করতে বলছে।
তোমরা লক্ষ্য করে দেখবে, আমি একটু 3 নম্বরটাতে যাই। দেখো 3 নম্বরের স্ট্রাকচারটা কি। কার্বন পজিটিভ, কার্বনের সাথে ফিনাইল রিং যুক্ত তিনখানা ফিনাইল রিং যুক্ত। আচ্ছা, ফিনাইল তো বোঝোই তোমরা, ফিনাইল মানে কোনটা? ফিনাইল মানে অ্যাকচুয়ালি বেনজিন রিং। এই যে বেনজিন রিং। আচ্ছা, বেনজিন রিং থাকলে রেজোনেন্স হয় প্রচুর 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 রেজোনেন্স আছে। এই 3 নম্বরটাকে হাই স্টেবল বলবো। এটা সোজা আছে, এটা তোমরা এক্ষুনি পারবে করতে। তোমরা 3 নম্বরটা নিজেরা গেস করো, আমি তারপর বলবো। চলো 3 নম্বর বলো, অর্ডার কি হবে? 3 নম্বরটা আমি আপাতত বলছি না, 3 নম্বরটা নিজেরা ট্রাই করো, দেন আমাকে, আমি তারপর বলবো। হুম, তন্ময় বলেছে 3 নম্বরটা হাইয়েস্ট, 3 4 1 2, 3 4 1 2। বাহ তন্ময়, ভেরি গুড। সাত্বিক, রৌনক, সবাই বলেছে, আমার মনে হয় সবারটাই ঠিক। কেউ ভুল বলনি তোমরা, এটা সবাই ঠিক বলেছো, 3 4 1 2 ঠিক। তাহলে দেখো কেন হলো, 3 নম্বর বুঝেছো, তিনটে ফিনাইল রিং রেজোনেন্স হবে এখানে। ওহো, কোথায় গেলাম রে বাবা? এটা এটা সরি। তিনটে ফিনাইল রিং রেজোনেন্স হবে, হাই স্টেবল। দেন একটা ফিনাইল রিং আছে, রেজোনেন্স হবে। তারপরে এই যে 1 নম্বর অ্যালাইল, অ্যালাইল 2 নম্বরটা তো সিম্পল 1 ডিগ্রি আছে, এর তুলনায় অ্যালাইলের স্টেবিলিটি বেশি, কারণ খানিকটা হলেও রেজোনেন্স। ওকে, তাহলে 4 নম্বর প্রবলেম আমাদের কমপ্লিট। আমি তাহলে এটা ছেড়ে দিলাম, 5-এ চলে আসি এবার। দেখো 5-এ কি, কতগুলো কার্ব অ্যানায়ন দিয়ে দেয়া আছে। কার্বোক্যাটায়ন স্টেবিলিটি করে দিয়েছি, কার্ব অ্যানায়নও এরকম স্টেবিলিটি, দুটো প্রবলেম করা আছে। আমি 1 নম্বরটা ডিসকাস করি, বাকিটা তোমরা নিজেরা করবে। কার্ব অ্যানায়নের প্রথম লজিক যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে, সাপোজ এই যে কার্বন, কার্বনের সাথে ধরে নাও 3টে মিথাইল গ্রুপ যুক্ত আছে। কার্বন অ্যানায়নের ক্ষেত্রে একটা প্রবলেম কি, এখানে যদি প্লাস থাকতো তাহলে আমরা জানতাম যে প্লাস থাকলে যারা ইন্ডাকটিভ এফেক্ট প্লাস শো করে তারা এই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করে। কেন? ইলেকট্রন ডোনেট করে ওকে নিউট্রালাইজ করে। ওকে, কিন্তু মাইনাস থাকলে প্রবলেমটা কি, মাইনাস মানে তো এমনিতেই ইলেকট্রন ডেন্সিটি বেশি, তুমি যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ওর সাথে যুক্ত করো, উল্টো মাইনাস চার্জের ডেন্সিটি এরা বাড়িয়ে দেবে, সিস্টেমটাকে উল্টো আনস্টেবল করবে। তাহলে মাইনাসের ক্ষেত্রে উল্টোটা হয়, যারা ইলেকট্রনকে উইথড্র করতে পারে তারা স্টেবিলিটি করে, যারা ইলেকট্রনকে ডোনেট করে তারা ওকে আনস্টেবল করে। এটা মাইনাসের ক্ষেত্রে প্রথম লজিক। ওকে, আর রেজোনেন্সের যদি স্কোপ থাকে তবে তো ডেফিনেটলি স্টেবিলিটি বাড়ে। তো এইটুকু কনসেপ্ট থেকে আমরা ডিসকাশনে যাই। তোমরা 4 নম্বরটায় চলে এসো। বলো তো 4 নম্বরটাকে, কার্বনের সাথে 3টে মিথাইল আছে, তো 4 নম্বরটা বলো স্টেবল না আনস্টেবল? তন্ময় উত্তর লিখেছে, পিয়ালি লিখেছে, স্বরাজ লিখেছে, এরা সবাই 4 নম্বরকে আনস্টেবল বলছে। তাহলে 4 নম্বর যে আনস্টেবল, এটা নিয়ে কারো ডাউট থাকার কথা নয়, কারণ 3টে মিথাইল গ্রুপ যুক্ত, তাহলে ওকে আমরা আনস্টেবল বলে দিলাম। এবার 1 2 এবং 3-এ আসি। প্রথমে 1 নম্বরে আসি। আচ্ছা বলো তো 1 নম্বর মোটামুটি ভাবে স্টেবল না আনস্টেবল হবে? যদিও 1 নম্বরে কিন্তু কোনো ইলেকট্রন ডোনেটিং বা এরকম কিছু নেই, স্টিল রেজোনেন্স আছে। দেখো 1 নম্বরটাতে এটাও কিন্তু অ্যালাইল, অ্যালাইলের রেজোনেন্স হয়। রেজোনেন্সটা দেখিয়ে দিচ্ছি একবার করে। CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2 মাথায় মাইনাস, এই দেখো রেজোনেন্স হচ্ছে। তো রেজোনেন্স হচ্ছে মানে স্টেবল, অর্থাৎ 4-এর থেকে তো ডেফিনেটলি 1 বেশি স্টেবল। আমাদের কনফিউশন হবে এবার 1 নম্বর এবং 3 নম্বরকে নিয়ে। আমি 3 নম্বরের স্ট্রাকচারটা একটু ড্র করি, দেখো কিরকম স্ট্রাকচার। 3 নম্বর দেখতে এরকম, CH এর মাথায় মাইনাস, তার সাথে এখানে C ডাবল বন্ডেড ও CH3, এটাও C ডাবল বন্ডেড ও CH3। ওকে, এটা গেল 3-এর স্ট্রাকচার। 2-এ আসি। 2-এর স্ট্রাকচার এরকম, CH2 এর মাথায় মাইনাস, তার সাথে একটা NO2। তোমরা জানো যে NO2 ইলেকট্রনকে উইথড্র করে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কেন? ওর যদি স্ট্রাকচারটা ভেঙে ভেঙে দেখো, তাহলে এই হচ্ছে ওর স্ট্রাকচার। এই মাইনাস চার্জটা সুন্দরভাবে এখানেও রেজোনেন্স করতে পারছে, প্লাস এই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি তো ওর থেকে বেশি, এই রেজোনেন্সটা খুব ভালোভাবে হয়। অতএব 2 নম্বর কিন্তু 1 নম্বরের থেকে বেশি স্টেবল, কারণ NO2 ইলেকট্রনকে উইথড্র করে। এই যে 3 নম্বর, 3 নম্বরে তাকাও, এই যে গ্রুপটা, এই গ্রুপটাও যথেষ্ট স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এই যে কার্বন অক্সিজেন দেখছো, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই বন্ডের ইলেকট্রন গুলো এরকম ভাবে রেজোনেন্স করে। এই রেজোনেন্সের স্কোপ দুদিকে আছে, এইদিকেও আছে এইদিকেও আছে।
তার জন্য 3 নম্বরটা হাইয়েস্ট স্টেবল। 3 নম্বর সব থেকে বেশি স্টেবল, দেন 2, দেন 1, দেন 4। কেউ কেউ বোধহয় উত্তর করেছিলে না এরকমটা? তার মানে দাঁড়ালো 3, 2, 1, 4, এটা আমার উত্তর। বলো বুঝতে পারলে কিনা? একটু কমপ্লিকেটেড ছিল, কিন্তু এই লজিক গুলো যদি তোমরা 2-3 বার বাড়িতে বসে বসে দেখতে পারো, তোমাদের কনসেপ্টটা ডেফিনেটলি বাড়বে। পরীক্ষার সময় তো যে কোনো প্রবলেম দিক সলভ করতে পারবে নিজেদের। আমাদের টার্গেটই একটাই, ছাত্রদেরকে কনসেপ্ট দিয়ে দাও, কনসেপ্ট তৈরি করো যাতে ওরা নিজেরা ভাবতে শেখে। বলো 5-এর এই নম্বরটা বুঝতে পারলে কিনা? একটু অ্যান্সার করো তো কয়েকজন, যে 5-এর এটা বোঝা গেল কিনা। আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবো, হ্যাঁ, যে কোনটা কোন যুক্তিতে হলো। এরপরে দেখবে আমার 40টা এমসিকিউ এর সেট আছে। এই যে আমি ডিসকাশনটা দিচ্ছি, এই ডিসকাশনের উপরে 40টা এমসিকিউ আছে। ওই এমসিকিউটা একটাও আমি করে দেবো না, এই ডিসকাশন থেকে তোমাদের করতে হবে 40টা। চলো, তাহলে মোটামুটি বোঝা গেছে। এবার আমি বি নম্বরটাতে যাই। বি নম্বরে তোমরা নিজেরা ট্রাই করো, তোমরা একবারে বলো এটাতে কোনটা হাইয়েস্ট স্টেবল হবে। বি নম্বরটা কিন্তু ভুল করে সবাই, হ্যাঁ, তো আমি বুঝিয়ে দিচ্ছি। স্বরাজ বলে দিয়েছে 1 নম্বরটা। আচ্ছা, আরেকটা জিনিস একটু নোট করো তো, তোমরা হয়তো এখানে দেখে বুঝতে পারছো না। এই যে 3 নম্বরটা আছে না, 3 নম্বরটা কিন্তু এরকম দেখতে, HC ট্রিপল বন্ড সি, মানে এই যে জায়গাটা এখানে ট্রিপল বন্ড আছে, এটা বোঝা যাচ্ছে না কিন্তু ট্রিপল বন্ড আছে। ওকে, তাহলে সবাই রেসপন্স করছো যে 1 নম্বরটা হাইয়েস্ট স্টেবল। 1 নম্বরটা কি কারণে স্টেবল দিয়েছো আমি জানি। তোমরা 3টে বেনজিন রিং দেখেছো, রেজোনেন্স দেখেছো প্রচুর হবে, 1 নম্বরটা হাইয়েস্ট। ওকে ফাইন, দেন 1 নম্বরে পরে কোনটা? তন্ময় আবার বলেছে 3 নম্বরটা হাইয়েস্ট। ওকে তন্ময়। 2 নম্বরটা মোস্ট আনস্টেবল, গুড, 2 নম্বরটা মোস্ট আনস্টেবল। তাহলে মোটামুটি একটা লজিক পাওয়া গেল যে 2 নম্বরটা খুবই আনস্টেবল। 1 নম্বরটাকে তোমরা সব থেকে স্টেবল বলছো, আর 2 নম্বরটাকে আনস্টেবল বলছো। আমার প্রশ্ন, 3 নম্বরটার পজিশন কি হবে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন 2 নম্বরটা, হ্যাঁ নিবেশ ঠিক। আচ্ছা তন্ময়, তুমি তোমার মাইক্রোফোনটা অন করবে? তন্ময়, তন্ময় আমাকে বলেছে 3 নম্বরটা হাই স্টেবল। তুমি আমাকে যুক্তিটা দাও তন্ময়, 3 নম্বরটা কেন স্টেবল বেশি? হ্যাঁ তন্ময় বলো, 3 নম্বরটা কেন স্টেবল বেশি? তন্ময় বোধহয় শুনতে পাচ্ছে না। আচ্ছা চলো আমি বলছি। কেউ বলতে পারবে যে ও যে স্যার লিখেছি, হ্যাঁ তুমি লিখেছো 3 নম্বরটা স্টেবল বেশি, কিন্তু কোন যুক্তিতে? আমি যুক্তিটা জানতে চাইছি, যে 3 নম্বরটাকে তুমি হাইয়েস্ট স্টেবল বললে, কিন্তু যুক্তিটা কি? দেখো আমি যুক্তিটা বলি। তুমি যে কথাটা বলেছো 3 নম্বর হাইয়েস্ট স্টেবল, ঠিক কথা। 1 নম্বরে প্রচুর প্রচুর রেজোনেন্স থাকা সত্ত্বেও 3 নম্বরটা হাইয়েস্ট স্টেবল। কি কারণে জানো? হাইব্রিডাইজেশন। তোমরা লক্ষ্য করো, এই যে কার্বন, এই কার্বনের হাইব্রিডাইজেশন sp। ওকে, তো sp হাইব্রিডাইজড কার্বন মোস্ট ইলেকট্রোনেগেটিভ যত কার্বন আছে। আর 3 নম্বরে যদি যাও, 3 নম্বরে কার্বনের সাথে বেনজিন রিং যুক্ত, তো যদিও রেজোনেন্স হয়, কিন্তু এই কার্বন কিন্তু sp2 হাইব্রিডাইজড। তো এই কারণে sp হওয়ার জন্য কি হয়, ওরা সিগমা ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানতে শুরু করে। তো এই ইলেকট্রনটাকে বা এই কার্বনটা নিজেও sp হাইব্রিডাইজড, sp জন্য ইলেকট্রোনেগেটিভিটি হাই, তার জন্য এই মাইনাসটাকে ওরা খুব সহজেই নিউট্রালাইজ করে দেয়। ইভেন রেজোনেন্স এফেক্ট যা হয় তার থেকেও হাইব্রিডাইজেশন যদি এরকম sp দাঁড়ায়, তার ইলেকট্রোনেগেটিভিটি অনেকটাই হাই, তার জন্য স্টেবিলিটি কিন্তু সব থেকে বেশি। তাহলে তোমরা এটা নোট করে রাখো। এটা একটু আহ, মনে হয় যে এটা কি করে হলো, দেখে তো বোঝা যায় না, কিন্তু এটা সঠিক কারণ যে ইলেকট্রোনেগেটিভিটি রেজোনেন্সকে সুপারসিড করে। ইলেকট্রোনেগেটিভিটি যদি ওর বেশি হয়, ওর স্টেবিলিটি কিন্তু বাড়বে। ওকে, ও লিখেছিল এটা তন্ময়, ঠিক। তাহলে লিখে নাও, 3 নম্বরটা হাইয়েস্ট দেবে, তারপর 1, তারপরে 4, লাস্টেরটা 2। 2 নম্বর তো সব থেকে আনস্টেবল। ওকে, তো এটা একটু অসুবিধে হবে তোমাদের, আমি জানতাম। হ্যাঁ অনিমেষ, 3-1-4-2 এটা অর্ডার হবে। হ্যাঁ 3-1-4-2, 3-1-4-2। তাহলে এটা গেল। 6-এ যায় এবার। 6 নম্বরটাও একেবারে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দিয়ে যেভাবে করেছিলাম সেভাবে করবে। এই জায়গায় চলে এসো, 3 নম্বরটাতে এসো। র্যাডিক্যাল যেমন সেরকমই হয়,
এটাও তিনটে বেনজিন রিং যুক্ত আছে, কার্বোক্যাটায়ন এটা হলে স্টেবল হতো, এখানেও এটা মোস্ট স্টেবল হলো। দ্বিতীয় ক্ষেত্রে অ্যালাইল আছে 3 ডিগ্রি আছে। তো কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যেমন 3 ডিগ্রিটা কিন্তু সব থেকে স্টেবল হতো, হ্যাঁ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন অ্যালাইলের থেকেও স্টেবল বেশি। রেডিকেলের ক্ষেত্রে এরকমটা নয়, রেডিকেলের রেজোনেন্স যার বেশি তার স্টেবিলিটি বেশি, তাহলে তোমরা অ্যালাইলকে রেজোনেন্স হয় বলে স্টেবিলিটি দেবে। তাহলে মোটামুটি অর্ডারটা করে দিই, খুব বেশি ডিসকাশন লাগবে না। 3 পরে তোমরা 1কে দাও, তারপরে এই যে ও 3 ডিগ্রি আছে, তারপর 2কে দাও, তারপর 4কে দাও, এটা ওদের স্টেবিলিটি অর্ডার। ওকে, 4 তো 2 ডিগ্রি আছে, আর 2 নম্বর 3 ডিগ্রি আছে। রাজশ্রী তোমার একটু ভুল হয়েছে, 4 আর 2 এর মধ্যে ডিগ্রিটা দেখো আর এদেরকে অ্যান্সার করো এভাবে। ওকে, তাহলে 6 নম্বরটাও ছাড়লাম। আচ্ছা, নেক্সট আমরা এবার 7 নম্বরে প্রসিড করবো। 7 নম্বর কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, যে কটা আলোচনা করলাম তোমরা কি বুঝতে পারলে প্রবলেম গুলো? চলো এবার আমরা 7-এ যাই। দেখো 7 নম্বর স্টার টু দি পাওয়ার ইনফিনিটি, পরীক্ষার প্রশ্ন তো 7 নম্বর থেকে আসবেই আসবে, নিউক্লিওফাইল থেকে। এই নম্বরটায় যাই প্রথম। এদের নিউক্লিওফিলিসিটির ইনক্রিজিং অর্ডার করতে বলেছে। আমরা নিউক্লিওফিলিসিটি নিয়ে কিন্তু ডিটেলসেই আলোচনা করেছিলাম, তবুও বলে দিচ্ছি প্রথমটা, আমি পরেরটা বলবো না। এই যে প্রবলেমগুলো, প্রত্যেকটার মধ্যে দেখো প্রত্যেকটাই নেগেটিভলি চার্জড, প্রত্যেকটা। প্রথমটাতে CH3O-, তারপরেরটাতে CH3S-, তারপরেরটা C6H5 মানে একটা বেনজিন রিং আছে, তো আমি এইভাবে লিখি বেনজিন রিং, তার মাথায় অক্সিজেন মাইনাস, আর লাস্টেরটা হচ্ছে OH-। আমি তোমাদের বলেছিলাম যে নেগেটিভ চার্জ যদি সবাই হয়, তাহলে ডোনার অ্যাটম কিন্তু সবারটা সেম নয়, 3জনেরটা সেম, একজনেরটা আলাদা। তোমরা প্রথম এইটুকু বলো, অক্সিজেন মাইনাস আর সালফার মাইনাস, এদের মধ্যে যখন কম্পারিজনটা করি তখন কোনটাকে প্রায়োরিটি দিই? আমরা পোলারাইজেবিলিটিকে প্রায়োরিটি দিই। আমরা বলেছিলাম যে যারা বেশি পোলারাইজেবল তাদের নিউক্লিওফিলিসিটি বেশি। সোজা কথায় স্বয়ং হঠাৎ করে উত্তরটা লিখে দিয়েছে সাইজ, আমরা সাইজকে প্রায়োরিটি দিই। তো অক্সিজেন সালফারের মধ্যে তোমরা সবাই উত্তরটা করতে পারবে যে সাইজ বড় সালফারের, তাহলে চোখ বন্ধ করে বলে দাও এটার নিউক্লিওফিলিসিটি হাইয়েস্ট। বলো তো বুঝতে পারলে কিনা? হঠাৎ করে ওকে কেন হাই নিউক্লিওফাইলিক বললাম? সাইজ দেখে বললাম, পোলারাইজেবিলিটি দিয়ে বললাম। ওকে, তাহলে একটা উত্তর পেয়ে গেছি, ও হাইয়েস্ট। এইবার বাকিগুলোতে যাও, বাকিগুলোতে সবাই অক্সিজেনের মাথায় মাইনাস আছে। এবার আমরা দেখব তাহলে ইলেকট্রন এভেলেবিলিটি কোথায় বেশি। তুমি যদি এই সিস্টেমটায় যাও, তোমরা উত্তর এক্ষুনি দিয়ে দেবে, এক্ষুনি দিয়ে দেবে যে এই যে অক্সিজেনের মাথায় মাইনাস, এই মাইনাসটা কিন্তু বেনজিন রিং এ রেজোনেন্স করতে পারে। তাহলে বলতো রেজোনেন্স করলে, আমরা বলেছিলাম কথাটা, যে এখানে তখন দেখবো যে ইলেকট্রনস কি ডেলোকালাইজড নাকি লোকালাইজড। বলতো এই ইলেকট্রনটাকে তোমরা কি বলবে? ইলেকট্রনটা লোকালাইজড অর ডেলোকালাইজড? অ্যান্সার করো। সবাই উত্তর করে দিয়েছে, গুড, ইলেকট্রনটা ডেলোকালাইজড। ইলেকট্রন তো ঘুরে বেড়াচ্ছে বেনজিন রিং এর মধ্যে, তাহলে এ বাজে নিউক্লিওফাইল, এটা সব থেকে খারাপ নিউক্লিওফাইল এখানে। এবার ওর মধ্যে আর ওর মধ্যে কম্পেয়ার করি, দুজনেরই ইলেকট্রন লোকালাইজড, কিন্তু এই জায়গায় CH3 দেখায় প্লাস আই এফেক্ট, দেখালে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বাড়ে, তাই ওর নিউক্লিওফিলিসিটি OH এর থেকে বেশি। এইটুকু ডিসকাশন থেকে তোমরা এ নম্বরটাকে এবার সাজিয়ে ফেলো। চলো সাজিয়ে ফেলো, সাজিয়ে ফেলে আমাকে বলো ডান। আমি নেক্সট তবে বিতে যাব। নিউক্লিওফিলিসিটি যদি এইটুকু তোমাদের কনসেপ্ট মাথায় থাকে না, পরীক্ষায় একটাও প্রবলেম নিউক্লিওফিলিসিটি আটকাবে না, দেখবে পারবেই পারবে, গ্যারেন্টি। যে কথাগুলো বলেছি সে কথাগুলো ফলো করবে। ডান। তাহলে কি লিখলো? শ্রেয়া লিখলো 2-1-4-3, তন্ময় লিখলো 2-1-4-3। দেখে নিই, 2-1-4-3, গুড। তাহলে অ্যান্সার তোমরা করেছো 2-1-4-3। ওকে, ডান। আচ্ছা, আমি একটু তোমাদের ফিডব্যাক নেই, তোমরা কি বুঝতে পারছো আজকের ক্লাসটা নাকি বুঝতে পারছো না? আজকের ক্লাস কি বোঝা গেছে সবার? ওকে, যার যেখানে ডাউট হবে সেগুলো আমাকে বলবে। ঠিক, ওকে। চলো, সবাই অ্যান্সার করেছে, বুঝতে পেরেছে, ভেরি গুড।
আমি এবার বিতে যাই। আচ্ছা, বি নম্বরটা আমি ডিসকাশন করতে চাইছি না, আমি চাইছি না ডিসকাস করতে। তোমরা বি নম্বরটা অ্যান্সার করতে পারবে? সবগুলো তো হ্যালাইড দেয়া আছে, এফ মাইনাস, বিআর মাইনাস, আই মাইনাস, সিএল মাইনাস। চলো অ্যান্সার করো তো, কি হওয়া উচিত ওদের নিউক্লিওফিলিসিটি অর্ডারটা? সাইজের টার্মসে অ্যান্সার হবে ঠিক, সাইজের টার্মসেই হবে এখানে। সাইজ বড় যার তার পোলারাইজেবিলিটি বেশি, তাহলে সে ভালো নিউক্লিওফাইল। তাহলে আই মাইনাসটা সব থেকে ভালো নিউক্লিওফাইল। ওকে, এই যে আই মাইনাস সব থেকে ভালো, সাইজে বড় তো, আর কিচ্ছু না। না 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 না, 4 3 2 1 না দ্বিজা, এখানে 4-এ তো ক্লোরিন আছে, আমি সাইজ বলছি। প্রথমটা ফ্লুরিন কিন্তু, হ্যাঁ, প্রথমটা আয়োডিন না। 3 নম্বরটা আয়োডিন। তাহলে 3 নম্বরটা মানে আয়োডিন হাইয়েস্ট, সোজা কথা, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে ফ্লুরিন। এটা সাইজ অনুযায়ী করব। এখানে একটা কথা আমি হাইলাইট করি, সেটা হলো এই যে অর্ডারটা লিখলাম না, এই অর্ডারটা কিন্তু ডেফিনেটলি প্রোটিক পোলার সলভেন্টে। এখন তোমরা বলবে হোয়াট ইজ প্রোটিক পোলার, সেটা নিয়ে আমার একটা প্রবলেম আছে, 8 নম্বরে আমি ডিসকাস করে দেবো, হ্যাঁ, কোনটা প্রোটিক পোলার। তো তোমরা এই কথাটা যেখানে লিখবে খাতায়, সেখানে পাশে নোট করো, দিস ইজ ট্রু ইন প্রোটিক পোলার সলভেন্ট। ওকে, এটা লিখে নাও, প্রোটিক পোলার সলভেন্টে এটা ট্রু। সাত্বিক প্রোটিক পোলার আমি একটু বাদে বলছি, হ্যাঁ, 8 নম্বরে আমি এটাই ডিসকাস করবো, হোয়াট ইজ প্রোটিক পোলার। 8 নম্বর প্রবলেমটা, হ্যাঁ, আপাতত লেখো যে প্রোটিক পোলারে এটা ট্রু। আর সলভেন্ট যদি অ্যাপ্রোটিক হয়ে যায়, লেখো অ্যাপ্রোটিক পোলার যদি হয় সলভেন্টটা, তাহলে এর রিভার্সটা ট্রু। রিভার্স মানে ফ্লুরিন তখন হাইয়েস্ট, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। এর কি লজিক সেটা আমরা সাবস্টিটিউশন এলিমিনেশনের আরেকটা বলেছিলাম অ্যাডভান্স ক্লাস দেব, সেই ক্লাসে আমরা এটাকে ডিসকাস করে দেবো। ওকে, তাহলে আপাতত তোমরা এটাও লিখে নাও যে এই যে অর্ডারটা লিখেছি এটা ট্রু, আগের ক্লাসে এই কোশ্চেনটা করেছিলাম। ওকে ওকে, তাহলে তো ঠিকই আছে। তাহলে এটা ট্রু ইন প্রোটিক পোলার, আর অ্যাপ্রোটিক পোলারে এর উল্টোটা ট্রু। ওকে, চলো তাহলে বি নম্বরটা আমরা ছেড়ে দিলাম। এবার সি নম্বরে এসো। সি নম্বর তো স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। সি নম্বরটা দেখবে অদ্ভুত লজিক একটা, কিরকম তুমি লক্ষ্য করে দেখো। প্রত্যেকটা স্ট্রাকচার যদি আমি ড্র করি, আমি প্রথমটা ড্র করি, CH3 অক্সিজেনের মাথায় মাইনাস। সেকেন্ডটা এরকম ছিল যে CH3 CH, এই জায়গায় CH3, তারপরে অক্সিজেনের মাথায় মাইনাস। এটা এটা একটু স্লোলি বলবো, হ্যাঁ এটা স্লোলি বলবো, এটা কমপ্লিকেটেড প্রবলেম, এটা স্লোলি বলবো। তো আমরা কি বলছি, হাইড্রোজেন হোয়ার জয়েন উইথ ইলেকট্রোনেগেটিভ অ্যাপ্রোটিক। হ্যাঁ, 3 নম্বরটা যাই। 3 নম্বরটা কি আছে, সি এর মাথায় অক্সিজেন মাইনাস, তার সাথে 3টে CH3 যুক্ত, এটা হচ্ছে সিতে। আর ডিতে কি আছে, মানে 4 নম্বরটা, অক্সিজেনের মাথায় মাইনাস, তার সাথে 3টে ইথাইল গ্রুপ যুক্ত, এখানে 3টে ইথাইল গ্রুপ যুক্ত। তোমরা লক্ষ্য করো এখানে একটা প্রবলেম কি, প্রত্যেকটায় অক্সিজেনই কিন্তু মাইনাস, কোথাও রেজোনেন্স নেই। তার মানে প্রত্যেক জায়গায় ইলেকট্রন হচ্ছে লোকালাইজড, কোথাও ইলেকট্রন ডেলোকালাইজড নয়, প্রত্যেক জায়গায় লোকালাইজড। মুশকিলটা কি, মিথাইল যতটা প্লাস আই শো করে, এটা আইসোপ্রোপাইল, এটা তার থেকে বেশি প্লাস আই শো করে। এটা টারশিয়ারি বিউটাইল, এর প্লাস আই আরো বেশি। এটাতে তো ইথাইল যুক্ত আছে, এটাও 3 ডিগ্রি, প্লাস আই আরো বেশি। আমরা নর্মালি শিখেছিলাম যে যদি প্লাস আই বাড়ে তবে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বাড়ে, নিউক্লিওফিলিসিটি বাড়ে। সেটা ঠিক কথা যে প্লাস আই ইলেকট্রন ডেন্সিটি বাড়ায়, কিন্তু এখানে কি হয়, প্লাস আই যারা বাড়াচ্ছে তাদের সাইজ গুলো দেখেছো? টারশিয়ারি বিউটাইল কিন্তু, টারশিয়ারি বিউটাইল ইটসেলফ হচ্ছে বাল্কি, ও বিরাট বড় আকারে, বাল্কি ইন সাইজ। বাল্কি থাকার জন্য স্বয়ং লিখেছে স্টেরিক হিন্ড্রান্স আছে হিউজ পরিমাণে। স্টেরিক হিন্ড্রান্স কথাটা বুঝো, আকার বড় হওয়ার জন্য। আমি তোমাদের সিম্পল একটা লজিক দেখাই। মনে করো একটা রিয়াকশন দেখাচ্ছি, মনে করো কার্বন কার্বন কার্বন, এর সাথে একটা ক্লোরিন আছে সাপোজ, হ্যাঁ। আমি এই ক্লোরিনটাকে সাবস্টিটিউট করিয়ে তার জায়গায় এই বড় গ্রুপটা নিয়ে এলাম, সি, তার সাথে এই গ্রুপটা নিয়ে এলাম। তো এই বড় গ্রুপটা যদি এখানে সাবস্টিটিউট হয়, ভাবো একটা বড় গ্রুপ ঝুলছে, এই সিস্টেম কিন্তু খুব স্টেবল হবে না। এরা যত না ভালো নিউক্লিওফাইল, তার থেকে এরা স্ট্রং বেস, মানে এরা প্রোটনকে প্রেফার করে, ওরা এরকম সাবস্টিটিউশন করতে চায় না। কেন? কারণ এদের নিজেদের সাইজটা অনেক বড়। সাবস্টিটিউশন করলে কি হয়, সিস্টেমটা স্টেরিক হিন্ড্রান্স বেড়ে যায়।
ব্যাপারটা বুঝতে পেরেছো? বড় জিনিস ভাবো না, একটা ছোট্ট গাছের ডালে একটা বিশাল বড় আকারে যদি একটা ফল বা সবজি হয়, তো গাছটা ঝুলে পড়ে না? ব্যাপারটা ওই রকম, যে এই যে চেনের মধ্যে যদি বিশাল বড় একটা গ্রুপকে তুমি সাবস্টিটিউট করো, ও সিস্টেম আনস্টেবল হবে। তার মানে এখানে তোমরা ইন্ডাকটিভ এফেক্টকে সুপারসিড করিয়ে দেবে স্টেরিক হিন্ড্রান্স। বলবে যে এই যত নিচের দিকে যাচ্ছি স্টেরিক হিন্ড্রান্স বাড়ছে, স্টেরিক হিন্ড্রান্স বাড়লে কিন্তু নিউক্লিওফিলিসিটি কমে। তাহলে এখানে নোট ডাউন করো পয়েন্টটা, যে এরা যেহেতু আকারে বড়, স্টেরিক হিন্ড্রান্স এদের বেশি হয়ে যাচ্ছে, তাই এরা কেউই ভালো নিউক্লিওফাইল নয়, একমাত্র ও সব থেকে ভালো নিউক্লিওফাইল। যত স্টেরিক হিন্ড্রান্স বেড়েছে নিউক্লিওফিলিসিটি তত কমে গেছে। তাহলে অর্ডার হওয়া উচিত এটা হাইয়েস্ট, দেন এটা, দেন এটা, দেন এটা। এই লজিকটা একটা ডিফারেন্ট লজিক দিলাম, দেখো তো বুঝতে পারলে কিন্তু? এটা নোট করে রাখো খাতায়, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই প্রবলেমটা। তাহলে 1 2 3 4 হবে উত্তর। আমার ধারণা তোমরা এটা বুঝেছো ব্যাপারটা। ওকে, সবাই বুঝতে পেরেছো না ব্যাপারটা? আমি মুছে দিলাম না? চলো 7 ছেড়ে দিলাম, এবার আমরা 8-এ যাই। 8 নম্বরটা স্টার, দেখবে প্রশ্ন আসবে 8 নম্বর থেকে। কিরকম 8-এ দেখো কি বলছে, ক্লাসিফাই দ্য ফলোইং সলভেন্টস অ্যাজ নন পোলার, অ্যাপ্রোটিক, পোলার, প্রোটিক পোলার। তো আমি এই গল্পটা আগে তোমাদেরকে করে দেবো। আমরা নন পোলার বলতে কি বুঝি? যে সলভেন্ট গুলো ডাইপোল মোমেন্ট থাকে না। তোমরা ডাইপোল মোমেন্ট জানো, মিউ যাদের 0, কেমিক্যাল বন্ডিং এ পড়েছিলাম, যদি মনে না থাকে কেমিক্যাল বন্ডিং এর খাতাটা একবার খুলবে, খুলে দেখবে সেখানে ডাইপোল মোমেন্ট কি। যাদের ডাইপোল মোমেন্ট আছে তারা পোলার, যাদের ডাইপোল মোমেন্ট নেই তারা নন পোলার। তার মানে নন পোলার সলভেন্টকে চেনা প্রবলেম না, নন পোলার মানে যাদের ডাইপোল মোমেন্ট নেই। প্রবলেমটা হচ্ছে অ্যাপ্রোটিক ব্যাপারটা কি আর প্রোটিক ব্যাপারটা কি, এটা একটু বলে দিই। প্রোটিক মানে যারা প্রোটন ডোনেট করতে পারে, কথাটা শুনে নাও। তার মানে সলভেন্টস দ্যাট ক্যান ডোনেট প্রোটন। এবার উদাহরণ দিয়ে দিচ্ছি, মনে করো জল। তোমরা জানো যে জল H+ ছাড়তে পারে, জলকে আমরা বলবো প্রোটিক। তারপরে সাপোজ অ্যালকোহল, ইথানল লিখলাম। ইথানলে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ডটা পোলার বন্ড, তোমরা জানো যে হাইড্রোজেনটা H+ হিসেবে ছাড়া যেতে পারে, তাহলে এও হচ্ছে প্রোটিক সলভেন্ট। তাহলে প্রোটিক কি বোঝা গেছে, যারা প্রোটন দিতে পারে তারা প্রোটিক, যারা প্রোটন দিতে পারে না তারা অ্যাপ্রোটিক। তাহলে প্রোটিক অ্যাপ্রোটিক ক্লিয়ার হলো? অ্যাপ্রোটিক। এখন প্রোটিক পোলার মানে কি? তার মানে দুটো জিনিস একসাথে থাকতে হবে, ডাইপোল মোমেন্ট থাকবে প্লাস প্রোটন দান করবে, তারা হচ্ছে প্রোটিক পোলার। আবার অ্যাপ্রোটিক পোলার মানে কি, যে সলভেন্টটা অ্যাজ এ হোল পোলার বাট প্রোটন দিতে পারে না, তারা অ্যাপ্রোটিক পোলার। তন্ময় এখানে লিখেছে DMSO, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। কিরকম, দাঁড়া মুছি এটাকে আমি। ও যে কথাটা বললো ওর উদাহরণটা নিয়েই বলি। ডিএমএসও ফুল ফর্ম হচ্ছে ডাইমিথাইল সালফক্সাইড, DMSO। লোকে ডিএমএসও নামে ওকে বেশি চেনে, হ্যাঁ, ফুল ফর্মটা লোকে জানেই না। ডাইমিথাইল, ডিএম মানে ডাইমিথাইল সালফক্সাইড। দেখতে কেমন, সালফার অক্সিজেন বন্ড থাকে আর এই জায়গায় CH3 থাকে। তোমরা লক্ষ্য করো এই সিস্টেমটার মধ্যে কোথাও OH বন্ড নেই, তার মানে কোথাও হাইড্রোজেন নেই যেটা প্রোটন হিসেবে বেরোতে পারে। তাই একে আমরা নাম দেব অ্যাপ্রোটিক। ওয়াই অ্যাপ্রোটিক? কারণ প্রোটন ডোনেট করার ক্যাপাসিটি নেই। এই হাইড্রোজেন গুলো কিন্তু H+ হিসেবে বেরোবে না, কারণ এগুলো অলমোস্ট নন পোলার হাইড্রোজেন। উপরন্তু কি হচ্ছে, সালফার এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই এই সিস্টেমটা কিন্তু পোলার। তাই ওকে অ্যাজ এ হোল বলবো অ্যাপ্রোটিক পোলার। ক্লিয়ার? দেবজিৎ আরেকটা উদাহরণ লিখেছে DMF, ঠিক বলেছো, এর নাম ডাইমিথাইল ফর্মামাইড। স্ট্রাকচারটা ড্র করি, ডাইমিথাইল ফর্মামাইড। ফর্মামাইড মানে হচ্ছে ফর্মিক অ্যাসিডের অ্যামাইড। দেখো স্ট্রাকচারটা কিরকম, ফর্মিক অ্যাসিড মানে এই জিনিসটা HCOOH, ফর্মিক অ্যাসিডের অ্যামাইড মানে HC+O, এইটা NH2, এটা হলো ফর্মিক অ্যাসিডের অ্যামাইড। এই নাইট্রোজেনের হাইড্রোজেন দুটোকে রিপ্লেস করে দেব মিথাইল দিয়ে। তাহলে স্ট্রাকচার কি দাঁড়াচ্ছে, HC+O, তার সাথে N, তার সাথে দুটো মিথাইল। এই জিনিসটার নাম DMF। এখানেও OH বন্ড বলে কিছু নেই, তার মানে প্রোটন ডোনেট করতে পারে না, তাই অ্যাপ্রোটিক।
কিন্তু কার্বনিল গ্রুপ আছে মানে সিস্টেমটা পোলার, তাই এটার নামও অ্যাপ্রোটিক পোলার। তাহলে তোমাদের কি মোটামুটি গল্পগুলো বোঝা গেল যে প্রোটিক পোলার কি, অ্যাপ্রোটিক পোলার কি, নন পোলার কি? এইটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তবে আমরা এই 8 নম্বরটা ইজিলি করে দিতে পারবো এবার। ওকে, দেখো এবার 8 নম্বরটা আমরা ধরে ধরে ডিসকাস করব। প্রথমে আমি ডি নম্বর এবং ই নম্বরে যাব। তুমি জানবে কেমিক্যাল বন্ডিং এ আমরা পড়িয়েছিলাম CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, বলো তো ডাইপোল মোমেন্ট আছে না নেই? এর ডাইপোল মোমেন্ট আছে না নেই? নেই, ডাইপোল মোমেন্ট জিরো। ডাইপোল মোমেন্ট জিরো মানে একে আমরা বলে দেবো নন পোলার, নট পোলার, হ্যাঁ নন পোলার। সিমিলারলি বেনজিন রিং এরও ডাইপোল মোমেন্ট নেই, এও নন পোলার। তার মানে ডি এবং ই এরা দুজন নন পোলারের দলে পড়ে গেল। ওকে, ডি এবং ই কিন্তু নন পোলার। হ্যাঁ, এবার গল্প আছে। আচ্ছা, এই যে নন পোলার, এই নন পোলারটা আবার প্রোটিক না অ্যাপ্রোটিক? দেখি বলো তো, নন পোলারটা প্রোটিক না অ্যাপ্রোটিক? অ্যাপ্রোটিক। কেন অ্যাপ্রোটিক? প্রোটন তো দিতে পারে না, তাই না? নন পোলার প্লাস অ্যাপ্রোটিক। ই নম্বরে যাও, ই নম্বরে বেনজিন রিং কিন্তু ওভাবে H প্লাস ডোনেট করে না। হ্যাঁ, তাহলে ই নম্বরটাও হবে নন পোলার অ্যাপ্রোটিক। চলো, ডি আর ই ক্লিয়ার, নন পোলার অ্যাপ্রোটিক। এবার আমি চলে যাব হচ্ছে এ নম্বরে। এ নম্বরটা বলো তো কি? একটু আগে স্ট্রাকচার লিখেছিলাম, দেখি বলতে পারো কিনা। এ নম্বরটার নাম বলো। আমি ছবিটা আবছা আছে, দেখতে এরকম, CH2 CH3 হোল টু SO। হ্যাঁ, এটাই সেই ডিএমএসও। বোঝা গেল? এটাই সেই ডিএমএসও। তো ডিএমএসও কে কোন দলে ফেলবে বলো? ডিএমএসও কি? আমি একটু আগে বললাম, চলো ডিএমএসও রিপ্লাই করো। অ্যাপ্রোটিক পোলার। ভেরি গুড অস্মিতা, অস্মিতা বলছে অ্যাপ্রোটিক পোলার। পোলার অ্যাপ্রোটিক, সবাই উত্তর করেছে পোলার অ্যাপ্রোটিক, ঠিক। বি নম্বরে যাও। হ্যাঁ, আচ্ছা শোনো না, আমি না অনেকদিন থেকে তো তোমাদের পড়াচ্ছি, বহুদিন হয়ে গেল, নভেম্বর পড়ে গেল, তোমরা কিন্তু সবাই উত্তর করো না। আজকে ক্লাসে আমি দেখতে পাচ্ছি এভারেজ 55-56 আছো তোমরা, 55-56, কিন্তু 56 তো রেসপন্স করছো না। মানে যারা রেসপন্স করো না তারা বোঝো তো, নাকি বোঝো না রেসপন্স করো না, কোনটা? নাকি বোঝো রেসপন্স করো না? আমি এখানে একটু পজ দিলাম, আমি একটু ডিসকাস করি তোমাদের সাথে। তোমরা দেখো আমি রেসপন্স কতজনে পাই জানো এখানে? হার্ডলি 10-15। তাহলে বাকি যে আমার 40-45, তারা কি করছো বলো? আচ্ছা ঠিক আছে, রাজশ্রী বলছে বোঝে, হ্যাঁ আমাকে একটু বলো। হ্যাঁ, মানালি বলছে ওকে ঠিক আছে। যারা রেসপন্স করো না আমাকে জাস্ট একটু অ্যাসিওর করলে হবে, স্যার বুঝি কিন্তু রেসপন্স করি না, তাহলে আমি একটু স্যাটিসফাই থাকি। যারা রেসপন্স কম করো তারা আমাকে এখন একটু বলো যে না স্যার আমরা বুঝি কিন্তু রেসপন্স করি না, তাহলেও ঠিক আছে। তিয়াশা বলছে ঠিক আছে বুঝেছি, ওকে তিয়াশা দেন। আর বাকিরা কে কে আছো আমি একটু তাদেরকে অন করি, আমি একটু ধরে ধরে দেখি। হ্যাঁ, 1 মিনিট দাও। অর্ণব, সৃজা, সৃজা বলছে হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি, রাজশ্রী বুঝেছে, সপ্তক বলছে বুঝেছে, অর্কদীপ বুঝেছে, ঠিক আছে, সুস্মিতা বুঝেছে, তিতলি ঠিক আছে, রেখা বুঝেছে, ওকে। বাকিরা? ঋদ্ধিমান, সবসময় করি না, ঠিক আছে ঋদ্ধিমান। দেবাঞ্জলি, সৃষ্টি, রাহুল, ঋতিকা, ঠিক আছে, এরাও বলছে বুঝেছে। আর তৃষা, শুভম, সন্দীপ, স্নেহা, ঠিক আছে বুঝেছে। পরিমেশ তো বুঝেছে, ঠিক আছে। আর কেউ আছো যে রেসপন্স করেনি এখন পর্যন্ত? স্বর্ণদীপ বুঝেছে, ওকে স্বর্ণদীপ, ওকে। তো ঠিক আছে, বাকিরা তো রেসপন্স করলো মোটামুটি। আর কেউ আছো যে এখন অব্দি রেসপন্স করনি? আহ, আত্মজা, ঐশ্বরিয়া, তোমরা বুঝতে পেরেছো আজকে ক্লাস? রেসপন্স করো একটু। আমি দেখতে পাচ্ছি আত্মজা আছো, ঐশ্বরিয়া আছো, তোমরা রেসপন্স করোনি এখন অব্দি। দেবাঞ্জলি করেছে, দেবজিৎ, গৌরব, কোয়েনা, কোয়েনা বুঝতে পেরেছো? কৌলিক, নক্ষত্র বুঝতে পেরেছে। মানালি বলেছে বুঝতে পেরেছে, কৌলিক বুঝেছে, মানালি বুঝতে পেরেছে, আরিয়া রেসপন্স করছে, রাহুল রেসপন্স করেছে, রাজশ্রী করেছে।
রেখা করেছে, রিতায়ন, ঋত্বিকা, রৌনক, এস ডবল এ ডি, তুমি বুঝতে পেরেছো? কোয়েনা রেসপন্স করেছে, বুঝতে পেরেছে, ওকে। আমি কিন্তু দুজন রেসপন্স পেলাম না, ঐশ্বরিয়া রেসপন্স করো, আত্মজা রেসপন্স করো, তোমরা বুঝতে পেরেছো? সৌভিক রেসপন্স করেছে, হ্যাঁ। সম্প্রীতি, সম্প্রীতি, সন্দীপ রেসপন্স করেছে, শ্রেয়া আছে, স্নেহা, সৃজা রেসপন্স করেছে, হ্যাঁ। শুভজিৎ, শুভর্থী, শুভশ্রী, তুমি বুঝতে পেরেছো? স্বরাজ, সনদীপ, তন্ময়, তিতলি, ওকে ঠিক আছে। বাকিদের রেসপন্স আমি পেলাম, আমি দুজন তিনজনের রেসপন্স পেলাম না এখন পর্যন্ত। ঐশ্বরিয়া তো ক্লাসে আছো, ঐশ্বরিয়া আত্মজা, নাকি শুনতে পাচ্ছ না নাকি? আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট চলে যাই। দেখো অনিমেষ কি বলেছে, ডিএমএসও পোলার কি করে হয়? ডিএমএসও পোলার হয় ওই যে সালফার আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড আছে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি সালফারের থেকে বেশি, বন্ড ইলেকট্রন গুলো নিজের দিকে নিয়ে নেয়, ওই জন্য সালফার পোলার বন্ড এদের মধ্যে, এই বন্ডটা পোলার, হ্যাঁ সেই জন্য। আচ্ছা চলো আমরা বি নম্বরে যাই। তোমরা বি নম্বরকে আদ্রিজা রেসপন্স করেছে, বি নম্বর প্রোটিক পোলার, ভেরি গুড। বি নম্বর প্রোটিক পোলার, বি নম্বর হচ্ছে ইথানল, দেখো ওএইচ বন্ড আছে, রাইট? ওএইচ বন্ড যেহেতু আছে তাহলে তো এইচ প্লাস দিতে পারে, এটাকে বলবো প্রোটিক পোলার, ওকে ঠিক। সি নম্বরটা জানো কোন স্ট্রাকচার? সি নম্বরটা আমি একটু আগে ড্র করেছিলাম, দেখি তো সি নম্বরটা বলতে পারো কিনা। সি নম্বরটা বলো, হ্যাঁ। বি নম্বর তো প্রোটিক পোলার, এটা ইজি। হ্যাঁ দেবজিৎ বলেছে সি নম্বরটা ডিএমএফ, গুড। সি নম্বরটাই অ্যাকচুয়ালি ডিএমএফ, হ্যাঁ। তো ডিএমএফ তো বলে দিয়েছিলাম, বলো ডিএমএফ কে কি বলবে তোমরা? ডিএমএফ হচ্ছে অ্যাপ্রোটিক পোলার, ঠিক। ডিএমএফ অ্যাপ্রোটিক পোলার, ওকে। নেক্সট চলে যাই আমরা, ডি আর ই করে দিয়েছিলাম। এফ নম্বরটা দেখো, এফ নম্বরটা হয়তোবা এর নাম শোনোনি, জানো না, এরকম সিস্টেম আসতেই পারে যেটা আমাদের কাছে আননোন। আমি ধরে নিলাম এফ নম্বরটা আননোন, কিন্তু আমি যেটুকু লজিক দিয়েছি তাতে কি বোঝা যাবে এফ নম্বরটা কি? যেগুলো বলতে পারো কিনা এফ নম্বরটা, এফ। তথাগত, সৌভিক, অনিমেষ, শ্রেয়া রেসপন্স করেছে এরা, আদ্রিজাও রেসপন্স করেছে, গুড, ভেরি গুড। এটা অ্যাপ্রোটিক পোলার, ফাইন। কি দেখে বুঝেছো এটা অ্যাপ্রোটিক পোলার? আমি তো এটা ডিসকাস করিনি, আমি এ নম্বর সি নম্বর উদাহরণটা লিখেছিলাম। এফ নম্বরটা কি করে বুঝলে এটা অ্যাপ্রোটিক পোলার হলো? কেউ যুক্তি দাও। এফ নম্বরটা অ্যাপ্রোটিক পোলার যারা যারা বললে তারা কি করে বুঝলে? প্রথম কথা, ওইচ অ্যাবসেন্ট, ওই জন্য প্রোটিক নয়। পি ও ডাবল বন্ড আছে, ফসফরাস অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ব্যাস এটাই যুক্তি। পিও ডাবল বন্ড, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই বন্ডটা পোলার, তো ওই জন্য অ্যাপ্রোটিক পোলার। তাহলে আমার মনে হয় 8 নম্বরের ডিসকাশনের পরে পরীক্ষায় এই পোলার, নন পোলার, অ্যাপ্রোটিক পোলার যে প্রবলেমই আসুক, তোমাদের একটাও আটকানোর কথা না। এই প্রত্যেকটা কিন্তু খাতায় লজিক লিখবে, তারপর আমাকে সেন্ড করবে, ওকে। হ্যাঁ যুক্তি ঠিক আছে দেবজিৎ, যুক্তিটা ঠিকঠাক আছে। আচ্ছা এবার আমরা 10 নম্বরে চলে যাই, ওকে। দেখো 10 নম্বরের প্রবলেমটাও খুব খুব ইম্পর্টেন্ট। 10 নম্বরকে দাও তো স্টার। ও রাজশ্রী, 9 কেন বাদ দিয়েছি? 9 আমাদের লাগবে না, হ্যাঁ। 9 নম্বর আসলে আমি একটা একটা বই থেকে নিয়েছি, তো বইতে ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম আছে, 9 আমাদের দরকার নেই, ওই জন্য 9 বাদ। যেটা যেটা দরকার আমি ওটাই তুলেছি, হ্যাঁ। অনিমেষ কি বলছো স্যার, কয়েকটা এরকম কোশ্চেন পাঠিয়ে দেবো না? আচ্ছা বই তোমাদের না, তোমাদের বইতে এরকম প্রবলেম তোমরা পাবে না, ঠিক আছে আমি পাঠাবো, হ্যাঁ। আমি করে পাঠাবো, এই পিডিএফটাকে সলভ করো তারপর আমি পাঠাচ্ছি। দেখো পিডিএফটা খুব ভালো, হ্যাঁ খুবই ভালো। তোমার কনসেপ্ট এমন ভাবে তৈরি করবে না, দেখবে অন্য প্রশ্নে আটকাবে না প্রশ্ন। দেখো 10 নম্বরে কি বলছে ভালো করে বুঝবে। 10 নম্বরটা, 10 নম্বরটা নিজেরা বাড়িতে টাস্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। 10 নম্বর বলছে উইচ রিয়াকশন ইন দ্য ফলোইং পেয়ার্স ইজ ফাস্টার আন্ডার SN2 কন্ডিশন। মানে SN2 রিয়াকশন তোমরা জানো, এই যে এ নম্বরের দুটো রিয়াকশন করা আছে, প্রথমে একটা রিয়াকশন, একটা রিয়াকশন। তোমাদেরকে শুধু ওইটুকু বলতে হবে যে এই দুটো রিয়াকশনের মধ্যে
প্রথমটা নাকি দ্বিতীয়টা SN2 রিয়াকশন ফাস্টার ওয়েতে করবে, কার SN2 রিয়াকশন তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এই লজিকটা দিয়েই তোমাকে এই প্রবলেমগুলো করতে হবে। শুধু এইটুকু বলবো যে কোনটার SN2 ভালো হবে, প্রথমটা নাকি দ্বিতীয়টা। আমি এক দুটো বলে দিচ্ছি, বাকিটা তোমরা করবে। প্রথমটা এসো দেখো, যেহেতু কথাটা SN2 বলা, তাহলে SN2 রিয়াকশন নির্ভর করে কার উপরে? আমরা জানি যে SN2 আগের দিন বলেছিলাম SN2 তে কিন্তু ব্যাক সাইড অ্যাটাক হয়। তোমাদের মনে পড়বে যে লিভিং গ্রুপ যেদিক থেকে বের হয়, নিউক্লিওফাইল তার উল্টো দিক থেকে ঢোকে। তার মানে স্টেরিক এফেক্ট একটা রোল প্লে করে SN2 এর ক্ষেত্রে। যেখানে স্টেরিক হিন্ড্রান্স যত কম তার SN2 রিঅ্যাক্টিভিটি বেশি, যেখানে স্টেরিক হিন্ড্রান্স বেশি তার রিঅ্যাক্টিভিটি কম। এই লজিকে আমরা এ নম্বরটা করে দিতে পারবো। হ্যাঁ, শ্রেয়া উত্তর করেছে। এই যে এ নম্বরের স্ট্রাকচারটা দেখো, ইথাইল ব্রোমাইড দেয়া আছে, CH3 CH2 Br। আর সেকেন্ডেরটা যেটা দেয়া আছে সেটা আইসোপ্রোপাইল, CH এরকম দুটো মিথাইল আছে, এটা 1 ডিগ্রি হ্যালাইড, এটা 2 ডিগ্রি হ্যালাইড। তোমরা বলো তো স্টেরিক হিন্ড্রান্স কোথায় বেশি? স্টেরিক হিন্ড্রান্স কোথায় বেশি? 2 নম্বরটাতে বেশি। ওকে ফাইন। 2 নম্বরে যেহেতু স্টেরিক হিন্ড্রান্স বেশি, তাহলে ওর কিন্তু SN2 রিঅ্যাক্টিভিটি কম। তাহলে এ নম্বরের কোনটার SN2 রিঅ্যাক্টিভিটি বেশি, মানে ফাস্টার কোনটা? তোমরা লিখবে প্রথমেরটা, তার মানে এই হচ্ছে গ্রেটার দ্যান সাইন হবে। তবে এখানে একটা কথা নোট করবে, সলভেন্ট সেম হতে হবে, নিউক্লিওফাইল সেম হতে হবে। যখন আমরা এর স্ট্রাকচার নিয়ে ডিসকাস করব, তখন দেখব বাকি কন্ডিশন কি ঠিকঠাক আছে। বাকি কন্ডিশন ঠিকঠাক না থাকলে কিন্তু হবে না। এখানে বাকি কন্ডিশন আয়োডাইড আর অ্যাসিটোন আছে, এখানেও আয়োডাইড আর অ্যাসিটোন আছে। অতএব সেকেন্ড কন্ডিশনটা যেহেতু ঠিকঠাক, দুটো ক্ষেত্রে সেম আছে, তাই আমি শুধুমাত্র স্ট্রাকচার দেখলাম। প্রথমটার ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রান্স কম, তাই ওর SN2 রিঅ্যাক্টিভিটি দ্বিতীয়টার ক্ষেত্রে থেকে বেশি। তাহলে এ নম্বর প্রবলেমটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার তবে আমি বিতে যাই। হ্যাঁ, চলো বিতে আসি। দেখো বিতে কি করেছে, বিতে সাবস্ট্রেটের স্ট্রাকচার সেম, ঠিক। দেবজিৎ বলেছে 2 ইজ গ্রেটার দ্যান 1, মানে সেকেন্ডেরটা বেশি। দেবজিৎ তোমার যুক্তিটা শুনবো আমি ফার্স্ট। কোন যুক্তিতে তুমি দ্বিতীয়টাকে বলছো ফাস্টার হবে দেন ফাস্টার 1, মানে প্রথমটার থেকে? পারিজাত বলেছে মোর বাল্কি গ্রুপ লেস SN2, রাইট, মোর বাল্কি লেস SN2। আমি বি নম্বরটা লজিক জানতে চাইছি। দেবজিৎ বলছে ডিএমএসও অ্যাপ্রোটিক পোলার, ওকে দিয়ে হ্যাঁ, দেন তাতে কি হবে ডিএমএসও অ্যাপ্রোটিক পোলার হলে? দেবজিৎ, ডিএমএসও অ্যাপ্রোটিক পোলার, ঠিকঠাক কথা, তাতে কি হবে? বাল্কি গ্রুপ, ঠিক। তাতে কি মানে যুক্তিটা আমি বুঝতে পারছি না। তোমাদের উত্তর যে আমি 5 জনের উত্তর দেখলাম, 5 জনের উত্তর ঠিকঠাক, তবে লজিকটা আমি আরেকটু কংক্রিট ওয়েতে দিই। কি লজিক তোমরা মাথায় রাখবে? সাবস্টিটিউশন তো 2 রকমের পড়িয়েছিলাম আমি আগের দিন। SN1 পড়িয়েছিলাম, SN2 পড়িয়েছিলাম। SN1 হয় কার্বোক্যাটায়ন মেকানিজম দিয়ে, আর SN2 কোনো কার্বোক্যাটায়ন হয় না, শুধুমাত্র ট্রানজিশন স্টেট দিয়ে হয়। তোমরা মাথায় রাখবে, এখানে পয়েন্টটা নোট করো, তোমার সলভেন্ট যদি প্রোটিক পোলার হতো, ভালো করে শুনবে কথাটা, তোমার সলভেন্ট যদি প্রোটিক পোলার হতো, যেমনটা জল বা ইথানল, এরা কার্বোক্যাটায়নকে খুব সহজেই স্টেবিলাইজ করতে পারে। প্রোটিক পোলার সলভেন্ট কিন্তু SN1 প্রেফার করে, পয়েন্টটা নোট করে রাখো। প্রোটিক পোলার SN1 প্রেফার করে, আর অ্যাপ্রোটিক পোলার যারা, তারা যেহেতু কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করে না, তারা SN2 কে প্রেফার করে। তার মানে 2 নম্বরের জন্য আমার লজিকটা কি? লজিকটা অ্যাপ্রোটিক পোলার SN2 প্রেফার করে, প্রোটিক পোলার SN1 প্রেফার করে। এবার সলভেন্টটার দিকে তাকাও, সাবস্ট্রেট সেম, নিউক্লিওফাইল সেম, শুধু আলাদা কে? সলভেন্ট আলাদা। এখানকার সলভেন্ট প্রোটিক পোলার, এখানকার সলভেন্ট অ্যাপ্রোটিক পোলার। আমি কি বলেছি? অ্যাপ্রোটিক পোলার SN2 প্রেফার করে। যেহেতু SN2 বলতে বলেছি, তাই দ্বিতীয়টার রেট প্রথমটার থেকে ফাস্টার। বলো লজিকটা বোঝা গেছে কিনা? বি নম্বরটা আমাদের ক্লিয়ার হয়েছে? বি নম্বরটা না বুঝলে বলবে। বোঝা গেছে, ফাইন। চলো আমি এবার নেক্সট চলে যাই সিতে। সি নম্বরটা নিয়ে আমি একটাও কথা বলবো না, সি নম্বরটা ফটাফট নিজেরা অ্যান্সার করো, সি নম্বরের কোনটা সঠিক।
চলো সি নম্বর অ্যান্সার বলো কোনটা সঠিক, এবং সঙ্গে সঙ্গে যুক্তি। আমার ধারণা একজনেরও সি নম্বর ভুল হবে না, একজনেরও ভুল হবে না। হ্যাঁ, সবাই উত্তর করেছে সেকেন্ড ডেটটা। লজিক কি? উত্তর সঠিক, সেকেন্ড ডেটটা রেট প্রথমটার থেকে ফাস্টার, কিন্তু লজিক সাইজ লজিক। বাল্কি কিউব, এখানে বাল্কি, বাল্কিরা এসএন টু কেউ প্রেফার করে না। ঠিক, তাহলে সি নম্বরটা ছেড়ে দিলাম, সি নম্বরটা ইজি ছিল। দেখি তো ডি নম্বরটা কে পারো। ডি নম্বরটাকে আমি স্টার দিলাম। অর্কদীপ বলেছে 2 নম্বরটা বেশি 1 নম্বরটা থেকে ডিউ টু সাইজ এফেক্ট। ওকে, ডি নম্বরের অ্যান্সার দেখি। ডি নম্বর যে বলতে পারবে বুঝবো যে না, তাহলে কনসেপ্ট তোমাদের একদম তৈরি আছে, তৈরি আছে। ডি নম্বরটা ভুল হওয়ার চান্স আছে, কিন্তু ঠান্ডা মাথায় করবে। তোমরা দেখবে ডি নম্বরটাতে কোন জিনিসটা ভ্যারি করছে। সাবস্ট্রেট সেম ইথাইল ব্রোমাইড, নিউক্লিওফাইল আলাদা, সলভেন্ট সেম। সলভেন্টটা এখানে THF, এর ফুল ফর্ম টেট্রাহাইড্রোফিউরান। THF এর ফুল ফর্ম টেট্রাহাইড্রোফিউরান। আমি স্ট্রাকচারটা দেখিয়ে দিই। টেট্রাহাইড্রোফিউরান হচ্ছে এটা। এটাও কিন্তু প্রোটিক নয়, এটাও অ্যাপ্রোটিক পোলার সালফেট। হ্যাঁ, অ্যাপ্রোটিক। তো ঠিকই আছে, দুটো ক্ষেত্রে সলভেন্ট সেম। তার মানে এক্ষেত্রে নিউক্লিওফাইলটা আলাদা। আমি একজনকে দেখলাম দেবজিৎ উত্তর করেছে 2 নম্বরটা হাইয়েস্ট, কিন্তু বাকিরা 1 নম্বরটা করেছো। দেবজিৎ তুমি যুক্তিটা দেবে আমাকে, 2 নম্বরটা কোন যুক্তিতে হাইয়েস্ট। 2 নম্বরে তোমার যুক্তি কি, 2 নম্বরটা কেন হাইয়েস্ট? তথাগত বলেছে সাইজ। ওকে তথাগত। দেবজিৎ তুমি যুক্তি দিতে পারবে? তথাগত উত্তর একটা লিখেছে, বিকজ 2 ইজ মোর নিউক্লিওফিলিক। ভেরি গুড, ঠিক। লজিক এখানে একটাই, কি লজিক? নিউক্লিওফাইল যেহেতু আলাদা, সাবস্ট্রেট তো সেম আছে, তার মানে স্টেরিক ফ্যাক্টর রোল প্লে করছে না, সলভেন্ট রোল প্লে করছে না। রোল প্লে করবে কে? নিউক্লিওফাইল। তোমরা জানো, আমি তো আজকে একটু আগে ডিসকাস করে দিয়েছিলাম, CH3S- আর CH3O-, এদের মধ্যে মোর নিউক্লিওফাইল কে, মোর নিউক্লিওফিলিক কে? CH3S-। যেহেতু ও মোর নিউক্লিওফিলিক, তাই ওর সাবস্টিটিউশন রেট এর চেয়ে ডেফিনেটলি বেশি। তার মানে এক্ষেত্রেও সেকেন্ড ওয়ান হচ্ছে প্রেফার্ড SN2 কম্পেয়ার উইথ ফার্স্ট ওয়ান। ডি নম্বরটা কি বোঝা গেল না বোঝা গেল না বলো। আমার ধারণা ডি নম্বর বোঝা গেছে। গেল, আচ্ছা, তন্ময় বলছে বোঝা গেল। একই রকম লজিকে ই নম্বরটা বলে দাও। ই নম্বরটা আমি বলবো না, ই নম্বরটা না পেলে কিন্তু পানিশমেন্ট আছে এবার। ই নম্বরটা বলতেই হবে তোমাদেরকে। ই নম্বরটা বলো, ই নম্বর। ই নম্বর না পারলে পানিশমেন্ট দেবো তোমাদেরকে, দাঁড়াও। চলো ই নম্বর অ্যান্সার করো। ই নম্বর সবাই অ্যান্সার করবে। সেকেন্ড ওয়ান হাইয়েস্ট। চলো রৌনকের অ্যান্সার পেয়েছি, রিতায়ন পেয়েছি, শ্রেয়ার অ্যান্সার পেয়েছি, অনিমেষ। সবাই অ্যান্সার করো। তন্ময়, স্বয়ং, সৃষ্টি, রাজশ্রী, বাহ, অস্মিতা, আদ্রিজা, ভেরি গুড, নক্ষত্র। শোনো, যতজন উত্তর করেছে স্বর্ণদীপ, সবার উত্তর সঠিক, একজনও ভুল করেনি এখন পর্যন্ত। দেবজিৎ, সুস্মিতা, বাকিরা করো, হ্যাঁ সবাই করো। 12-13 জন করে দিয়েছে অ্যান্সার। সম্বোধি, হ্যাঁ সম্বোধি, তোমার তো পেয়েছিলাম, তোমার তো আগে চট করে চলে গেছিল বলে নামটা পড়তে পারিনি আর। আর কেউ তাড়াতাড়ি বলো। আচ্ছা, আর কেউ দিয়ে দেয়নি? তাকাও, উত্তর সবাই সঠিক দিয়েছো, ভুল এখন পর্যন্ত কেউ দাওনি। যে এখানেও সেকেন্ড ওয়ান প্রথমটার থেকে ভালো, কারণ লজিকটাও ঠিকঠাক দিয়েছো তোমরা। এখানকার নিউক্লিওফাইলটা জল, আর এখানকার নিউক্লিওফাইল OH-, বাকি সব তো সেম। OH-, স্ট্রঙ্গার নিউক্লিওফাইল দেন ওয়াটার, বাস।
সি নম্বরের ক্ষেত্রে ওই জন্য সেকেন্ড ওয়ানের রিঅ্যাক্টিভিটি প্রথমটার থেকে বেশি। চলো তোমরা এবার আমাকে এফ নম্বরটা বলে দাও। চলো এফ নম্বরটা বলো। হ্যাঁ পিয়ালি, তুমি কি বলছো বলো পিয়ালি। পিয়ালি বলো। স্ক্রিন শেয়ার হচ্ছে না, তাই পিয়ালি? তাহলে তুমি বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে আরেকবার জয়েন করো, তাহলে তোমার নেটওয়ার্ক প্রবলেম আছে। আমার তো স্ক্রিন শেয়ার ঠিকই আছে। আচ্ছা, এফ নম্বরটায় আসছি। দেখো এফ নম্বরটা কি বলছে, নিউক্লিওফাইল সেম। হ্যাঁ, দুজনের উত্তর পেয়ে গেছি, দুজন ঠিক দিয়েছে। নিউক্লিওফাইল সেম, সলভেন্ট সেম। এবার আমরা দেখবো সাবস্ট্রেটের স্ট্রাকচার দেখবো। সাবস্ট্রেটে চলে এসো। এই সাবস্ট্রেট যেখানে ব্রোমিন যুক্ত সে 2 ডিগ্রি, আর এখানে যেখানে ব্রোমিন যুক্ত সে 1 ডিগ্রি। তো স্টেরিক হিন্ড্রান্স কম এখানে আছে, প্রথমটা হাইয়েস্ট। ওকে, তাহলে এটা বোঝা গেছে। জি নম্বরে যাই, জি নম্বরটা তাড়াতাড়ি স্কিপ করি। জি নম্বরে দেখো এও 1 ডিগ্রি, এও 1 ডিগ্রি। এবার বলতো জি নম্বর কি হওয়া উচিত? তাহলে জি নম্বরটা কি হওয়া উচিত দেখি, জি নম্বরটা অ্যান্সার কি দাও। সব সেম, সলভেন্ট সেম, নিউক্লিওফাইল সেম, স্ট্রাকচারটাও মোটামুটি সেম। এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, শুধু ডিফারেন্স কি এখানে ডাবল বন্ড আছে। সেক্ষেত্রে সেক্ষেত্রে ডাবল বন্ড আছে তো সিস্টেমটা প্ল্যানার আছে, বুঝলে? ইভেন আরেকটা লজিক দিই, এই যে অনিমেষ ব্যাপারটা পয়েন্ট আউট করেছে, ভেরি গুড অনিমেষ। এই যে কার্বন দেখছো, এই কার্বন কিন্তু sp2 হাইব্রিডাইজড। আমি লজিকটা এখানে দিয়ে দিচ্ছি, ডাবল বন্ড কার্বন sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড কার্বন তো মোর ইলেকট্রোনেগেটিভ, ফলে এখানকার বন্ডের পোলারিটি এখানকার বন্ডের পোলারিটি থেকে বেশি। এখানকার কার্বন sp3 হাইব্রিডাইজড, এই হচ্ছে যুক্তি। সবকিছু সেম, তখন আমরা বন্ড পোলারিটি দেখলাম। বন্ড পোলারিটি প্রথমটার ক্ষেত্রে হাইয়েস্ট দ্বিতীয়টার থেকে। তাহলে জি নম্বর ক্লিয়ার তোমাদের। লাস্ট এইচ নম্বর, এইচ নম্বর দিয়ে শেষ করব। চলো এইচ নম্বর অ্যান্সার দাও। এইচ নম্বরটা হয়তো বা পারবে না, এইচ নম্বর আলাদা একটা কনসেপ্ট। সলভেন্ট সেম, অ্যাসিটোন, অ্যাপ্রোটিক, অ্যাপ্রোটিক পোলার সলভেন্ট, নিউক্লিওফাইল সেম I মাইনাস, এও 1 ডিগ্রি, এও 1 ডিগ্রি। শুধু ডিফারেন্স কোথায়? প্রথমটার ক্ষেত্রে CH3Cl আছে, পরেরটার ক্ষেত্রে CH3OTS আছে। তোমরা ওটিএস কে চেনো না, যারা 12-এ পড়ে তাদেরকে ওটিএস আমি ডিটেলসে পড়িয়েছি, তোমাদেরকেও 12-এ ওটিএস সম্পর্কে ডিটেলসে বলবো। টসাইলেট বলি এই গ্রুপটাকে আমরা, টসাইলেট। কি টেনেসিয়াম অক্সাইড? না 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 না, টেনেসিয়াম অক্সাইড না, হ্যাঁ, এটাকে বলে হচ্ছে টসাইলেট। এটা এখন আর বলা যাবে না, আপাতত ওটিএস দিয়েই মনে রাখো। 12-এ আমরা এটাকে ডিটেলসে পড়াবো। 12-এর একজন মেয়ে আছে এখানে, শ্রেয়া। শ্রেয়া দেখলাম উত্তর দিয়েছে। শ্রেয়া তুমি অ্যান্সার করো, টসাইলেট বলো তো কি জিনিস? শ্রেয়া, দেখি তোমার মনে আছে কিনা। শ্রেয়া শুনতে পাচ্ছ? টসাইলেট কি বলো, তুমি বোঝাও ওদেরকে টসাইলেট কি। অ্যালকোহলে পড়েছিলাম, হ্যাঁ অ্যালকোহলে পড়েছিলাম, মনে আছে স্ট্রাকচারটা টসাইলেটের? আচ্ছা ছেড়ে দাও, ঠিক আছে, আরেকবার দেখে নেবে বই থেকে। ওকে, তাহলে শোনো এখানে একটা কথা বলে দিই। টসাইলেট এই গ্রুপটাকে, এই গ্রুপটার যদি সাইজ দেখো, টসাইলেট এই জিনিসটাকে টসাইলেট বলে। দেখে নাও সাইজটা একবার, তাহলেই বুঝতে পারবে তুমি। CH3S, ডাবল বন্ডেড O, ডাবল বন্ডেড O। এই টোটাল গ্রুপটাকে আমরা বলি টসাইলেট গ্রুপ। এটাকে বাল্কি গ্রুপ বলি, বুঝলে? বাল্কি গ্রুপ। প্যারাটলুইন সালফোনিক অ্যাসিডের থেকে এসছে, হ্যাঁ, টসাইলেট। তো এই টসাইলেট এতটাই বাল্কি, একে আমরা বলি এ ভেরি গুড লিভিং গ্রুপ, বুঝলে? ও ভেরি গুড লিভিং গ্রুপ। তো লিভিং গ্রুপ যদি নিজে বাল্কি হয়, ভেরি গুড লিভিং গ্রুপ যদি হয়, তাহলে SN2 রিঅ্যাক্টিভিটি ওর বাড়ে। ওই জন্য সেকেন্ড ওয়ানের SN2 রিঅ্যাক্টিভিটি প্রথমটার থেকে বেশি। কেন? যুক্তিটা ওই টসাইলেট হচ্ছে বাল্কি গ্রুপ, তাই ও সহজে লিভ করে যায়। তো এই হচ্ছে 10 নম্বরের এতগুলো প্রবলেম ডিসকাস করলাম। এরপরে অনেক প্রবলেম আছে। তোমরা যেটা করবে বাড়িতে, যেটুকু আজকে পড়িয়ে দিয়েছি এইটুকুই তোমরা বাড়িতে আরেকবার করে প্র্যাকটিস করবে। আমি দাঁড়াও রেকর্ডিংটা অফ করে নিই, তারপর একটু কথা বলা আছে সেটা বলছি তোমাদের সাথে।